একটা মেয়ে ঠিক কতটা নির্লজ্জ হলে টাকার লোভে পড়ে নিজের থেকে 2 বছরের ছোট একটা ছেলেকে বিয়ে করতে পারে। বুড়ি হয়ে নিজের চেয়ে বয়সে ছোট একটা ছেলেকে বিয়ে করতে একটুও বিবেকে বাঁধল না তোমার? আমি না হয় আম্মুর জন্য তোমাকে বিয়ে করতে বাধ্য হয়েছি, কিন্তু তুমি তো আপু চাইলেই পারতে বিয়েটা আটকাতে। আটকালে না কেন? অবশ্য তুমি জানতে তোমার মতো বুড়ি একটা মহিলাকে কেউ বিয়ে করবে না, তাই তো আমার আম্মুকে হাত করে নিজের থেকে 2 বছরের জুনিয়র ছেলের গলায় ঝুলে পড়েছ। থামো প্লিজ আকাশ। প্লিজ আপু, এখন একদম ন্যাকা কান্না করবে না আমার সামনে। তোমার মতো 3rd ক্লাস মেয়েকে আমার খুব ভালো করে চেনা আছে। তুমি প্রথমে আমার আম্মুকে মানলে, এখন আবার চোখের পানি ফেলে আমাকে বোকা বানাতে চাইছো। তোমার নাটকে আমি অন্তত গলছি না। আমি কোনো নাটক করছি না আকাশ। তুমি যাই করো, তোমার সেই চাওয়া কখনোই পূরণ হবে না। তোমাকে জাস্ট আমার বিরক্ত লাগছে। সরে যাও আমার চোখের সামনে থেকে। যথেষ্ট বলেছ, এবার থামো আকাশ, অনেক বেশি বলে ফেলেছ। আমার তো ভাবতেই ঘৃণা লাগছে যে তোমার মতো এত নিচু মানসিকতার লোকের সাথে আমার বিয়ে হয়েছে। আর তুমি কি বললে? আমি তোমাকে হাত করতে চাইছি? হ্যাঁ, তাই তো চাইছো। তোমার মতো নোংরা মানসিকতার লোককে হাত করা তো দূরে থাক, তোমার সাথে কথা বলতেই আমার রুচিতে বাজছে। খালামণির মতো এত ভালো একজন মানুষের ছেলের এই শিক্ষা! ছি ছি ছি, নিজের স্ত্রীর সাথে কিভাবে কথা বলতে হয় সেই বোধটুকুও তোমার মধ্যে নেই। তুমি আমার শিক্ষা নিয়ে প্রশ্ন তুলেছ? আরে তুমি কিভাবে বুঝবে ভালোবাসাকে চোখের সামনে শেষ হতে দেখার যন্ত্রণা? ভালোবেসেছো কখনো কাউকে? আমি বেসেছি, তুমি নিজেও জানো না তুমি আমার কত বড় ক্ষতি করেছো। তোমার জন্য আমার গার্লফ্রেন্ড সুইসাইড করতে বসেছে। ওর যদি কিছু হয়ে যায়, ট্রাস্ট মি, আমি সত্যি সত্যি তোমাকে খুন করে ফেলবো। ওদের চিৎকার চেঁচামেচিতে খালামণি আর আঙ্কেল ওদের রুমে চলে আসলেন। খালামণি এসেই আকাশকে থাপ্পড় দিয়ে বলেন, ছি আকাশ, ছি। আমি এই শিক্ষা দিয়েছি তোমাকে? বাসর রাতে তুমি বইয়ের গায়ে হাত তুলছো, তার সাথে এই ধরনের ব্যবহার করছো। তোমার এতটা অধঃপতন হবে আমি ভাবতে পারিনি। আম্মু, তুমি ভুলে যাবে না এই বিয়েটা আমি নিজের ইচ্ছাই করিনি। তুমি আমাকে বাধ্য করেছো এই 3rd ক্লাস মেয়েটাকে বিয়ে করতে। তোমার ইচ্ছায় বিয়ে করেছি, তাই বলে ভেবো না অন্যদের মতো এই বয়স্ক মহিলাকে নিয়ে আমি সংসার করব। বউ হিসাবে না মানো, অন্তত সিনিয়র হিসেবে প্রাপ্য সম্মানটুকু তো দিতে পারতে। তোমাকে আমি বারবার বারণ করেছিলাম আকাশের আম্মু, এমন 3rd ক্লাস মেয়ের সাথে ছেলেকে বিয়ে দিও না, ওর জীবনটা নষ্ট হয়ে যাবে। কিন্তু তুমি শুনলে না আমার কথা, একবারও ভেবে দেখলে না এর পরিণতি ঠিক কী হবে। এখন আবার বাহিরের একটা মেয়ের জন্য তুমি আমার ছেলের গায়ে হাত তুললে। তুমি ভুলে যাবে না ও আমার বোনের মেয়ে, আর এখন তো কোনো বাইরের মেয়ে হওয়ার প্রশ্নই ওঠে না। শরীয়ত মোতাবেক ও এখন এই বাড়ির বউ, আকাশের স্ত্রী। আকাশের মা রিমির সামনে এসে তার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বললেন, আকাশের হয়ে আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি, তুই আমাকে ক্ষমা করে দিস মা। আমি একজন ব্যর্থ খালামণি, নিজের ছেলেটাকেই শিক্ষা দিতে পারিনি। তুই এই রুম থেকে চল, এইখানে তোকে এই মানুষরূপী কুকুরের সাথে আমি কিছুতেই থাকতে দিব না। আকাশের মা রিমিকে ওনার রুমে নিয়ে এসে একটা সুতির শাড়ি দিল, বিয়ের শাড়ি পাল্টে পরার জন্য। রিমি ফ্রেশ হয়ে এসে দেখে খালামণি রিমির জন্য খাবার নিয়ে বসে আছে। আসলে সকাল থেকে কিছু খাওয়া হয়নি, রোদের প্রচণ্ড ক্ষুধা লেগেছে। রিমি বস, বিরিয়ানিটা খেয়ে নে। আমার খেতে ইচ্ছে করছে না খালামণি। এদিকে বস, আমি খাইয়ে দেই যদি তোর কোনো আপত্তি না থাকে। না না খালামণি, আপত্তি থাকবে কেন? আমি তোর জীবনটা শেষ করে দিলাম তাই না রে? তোকে কলঙ্ক থেকে বাঁচাতে গিয়ে একটা মিথ্যা সম্পর্কে জড়িয়ে দিলাম। আগে থেকেই আমার মনের মধ্যে সুপ্ত ইচ্ছা জেগেছিল তোকে আমার ছেলের বউ করার, কিন্তু তুই যে আকাশের সিনিয়র ছিলি তার জন্যই আমার ইচ্ছাটা দমিয়ে রেখেছিলাম। কিন্তু আল্লাহ আমার সেই ইচ্ছাটা পূরণ করেছে। আজ তুই আকাশের বউ। আকাশ তোকে মানুক বা না মানুক, তুই আকাশের বউ হয়ে না আমার মেয়ের মতো আমার আরও একটা মেয়ে হয়ে এই বাড়িতে থাকবি। আচ্ছা খালামণি, একটা কথা বলুন তো, আমার সাথে কি এমন হবার ছিল?
আজ যদি আমার বাবা মা বেঁচে থাকতো তাহলে আমাকে এত কিছু সহ্য করতে হতো না, বুড়ি উপাধি পেতে হতো না। বাদ দে মা, পুরনো কথা ভেবে মন খারাপ করিস না। আল্লাহ যা করেন আমাদের ভালোর জন্যই করেন। সামিয়া তো ঘুমিয়ে পড়েছে, তুই বরং আমার পাশে শুয়ে পড়, আমি তোর মাথায় বেলি কেটে দিই। আকাশের মা যতই পুরনো কথা ভুলতে বলুক, রিমি তার অতীতকে এত সহজে ভুলতে পারে? রিমি ছিল তার বাবা মায়ের একমাত্র আদরের মেয়ে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সে আজ একজন আশ্রিতা। অন্যদের মতো তারও হাসি খুশি একটা পরিবার ছিল। প্রতি বছর রিমির বার্ষিক পরীক্ষা শেষ হলে সে আর বাবা মা ফ্যামিলি ট্যুরে চলে যেত। সেই বছরও তার ব্যতিক্রম ছিল না। ডিসেম্বরে পরীক্ষা শেষ করে রিমি তার ফ্যামিলি ট্যুরে রওনা দিল কক্সবাজারের উদ্দেশ্যে। গাড়ি চলছে তার আপন গতিতে। বরাবরই রিমির গাড়িতে ঘুমানোর অভ্যাস। সবেমাত্র ঘুমের রেশ এসেছে, হঠাৎ রিমির আম্মুর চিৎকারে চোখ খুলে দেখে বেসামালভাবে একটা ট্রাক তাদের দিকে ধেয়ে আসছে। এমন অবস্থায় তার মা তাকে গাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়। ভাগ্যক্রমে রিমি বেঁচে গেলেও তার বাবা মা বাঁচতে পারেনি। এরপর থেকে শুরু হয় তার সংগ্রামের জীবন। বেঁচে থাকতে হলে লড়াই করে বাঁচতে হবে, তুই ভেঙে পড়িস না, আমি জানি তুই পারবি। বাবা মা মারা যাওয়ার পর রিমি কার কাছে থাকবে, সে নিয়ে বাঁধে বিপত্তি। চাচাদের কাছে তার ঠাঁই মেলে না, কারণ তাদের সাথে আগে থেকে রিমিদের জমি জমা নিয়ে দ্বন্দ্ব ছিল। তারা প্রায়ই তার বাবাকে মেরে ফেলতে চাইতো। রিমির বাবা মার মৃত্যু অ্যাক্সিডেন্ট ছিল না কি খুন, তা আজও রহস্য। অবশেষে রিমিকে মামা বাড়ি রাখার সিদ্ধান্ত হয়। মামা রিমিকে খুব ভালোবাসত, কিন্তু তার মামি তাকে দু চোখে সহ্য করতে পারত না। তার ছেলে মেয়েদের সাথে মিশতে দিত না। প্রায় সময় রিমির মামা মামির মধ্যে তাকে নিয়ে ঝগড়া লাগতো। মামা ব্যবসায়ের কাজে বেশিরভাগ সময় বাইরে থাকতো, আর এ সময়টাই মামি তাকে দিয়ে বাসার সব কাজ করাতেন। সোনার চামচ মুখে নিয়ে জন্ম হয়েছিল, অথচ মামির সংসারে এসে ঘর মোছা থেকে শুরু করে যাবতীয় কাজ রিমির করতে হতো। বাসায় কাজের মহিলাকে ছুটি দিয়ে দেওয়া হয়েছিল। রিমি পড়াশোনা করতে পারতো না। সব কাজ ছেড়ে রাতে একটু পড়তে বসতো রিমি। কি নবাবের বেটি, বেলা কয়টা বাজে সে খেয়াল আছে আপনার? পড়ে পড়ে ঘুমাচ্ছেন। বাসার কাজগুলো কে করবে শুনি? তোর মা এসে করে দিয়ে যাবে? বাবা মাকে নিয়ে কিছু বলবেন না মামি। তোর মা বাবার সাথে তুইও মরলি না কেন? আর মরলি না যখন, তখন আমার ঘরে এসে জুটলি কেন? সারা দিন কোনো কাজ করবে না, শুধু শুধু আমার অন্ন ধ্বংস করবে। আমি মোটেই বসে বসে আপনার অন্ন ধ্বংস করি না মামি। সারাদিন গাধার মতো খেটে মরি, অথচ একটা কাজের লোকের যে মর্যাদা, সেই মর্যাদাটুকুও পাই না আমি। একটা কাজের মহিলাও 3 বেলা পেট পুরে খেতে পায়, মাস গেলে হাত খরচার টাকা পায়, কোনো অনুষ্ঠানে নতুন কাপড় পায়, অথচ আমি এর কিছুই পাই না। তোকে যে এই বাড়িতে আশ্রয় দিয়েছি, এইটাই বা কম কিসে? আপনি ভুলে যাবেন না, মামার যত সম্পত্তি জমি জমা, এমনকি এই বাড়ির 1/3 আমার মায়ের। মায়ের অবর্তমানে সেসবের মালিক আমি, অথচ আপনারা জমি থেকে চাষ করে হাজার হাজার টাকা ইনকাম করছেন, যার এক কানা করেও আমি পাই না। সেই হিসাবে আমি আমার খাচ্ছি, আপনার বা মামার কারোর অন্ন ধ্বংসই করছি না। কি বললি তুই? যত বড় মুখ নয় তত বড় কথা। আজ তোর এমন অবস্থা করব যাতে তুই আমার মুখের উপর কথা বলতে না পারিস। তারপর রিমির মামি তার চুলের মুঠি ধরে তাকে খুব মারে। যন্ত্রণায় রিমি ছটফট করছিল, কিন্তু তার কিছুই করার ছিল না। রিমি তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নে। নিজের অতীত ভাবতে ভাবতেই কখন যে চোখটা লেগে এসেছে রিমি টের পায়নি। সকালে আকাশের মায়ের ডাকে ঘুম ভেঙে গেল রিমির। উঠে দেখে চারিদিকে আলো ফুটেছে, ফজরের আজান হচ্ছে। ঠিক আছে খালামণি। এখনো খালামণি বলবি? আমি না হয় তোর খালামণি, তাই বলে কি এখনো বাড়িতেও আমি তোর খালামণি? আর যেন তোর মুখে খালামণি ডাক না শুনি। রাতে কি বলেছিলাম ভুলে গেছিস? তুই সামিয়ার মতো আমার আরও একটা মেয়ে হয়ে মাকে খালামণি ডাকবে, এটা ভালো দেখায় না। ঠিক আছে আম্মু, আজ থেকে আর খালামণি ডাকবো না। এই তো আমার লক্ষ্মী মেয়ে, এইবার চল তো তাড়াতাড়ি নামাজ পড়িনি। বাসায় আর কেউ পড়ে না নামাজ? সামিয়া পড়ে, আর বাকি দুজন তাদের নাকি এখনো নামাজ পড়ার সময় হয়নি। ওরা থাক, চল আমরা নামাজ পড়ে আসি।
রিমি আর আকাশের মা নামাজ শেষে কিছুক্ষণ আড্ডা দিল। বেশ ভালো মনের মানুষ আকাশের মা, না হলে রিমির মতো অসহায় মেয়েকে নিয়ে এত ভাবতো না। আম্মু, আমি সবার জন্য চা করি। ঠিক আছে কর, তবে সাবধানে করিস। আম্মু, তুমি চিন্তা করো না তো, এইসব রান্নাবান্না করতে করতে অভ্যস্ত হয়ে গেছি আমি। কিচেনে এসে সবেমাত্র চুলায় পানি বসিয়েছে রিমি। এমন সময় পেটে গরম কিছু অনুভব করলো সে। মনে হচ্ছে কেউ সিগারেটের আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে। পিছনে ফিরতে দেখে আকাশ তার পেটে জ্বলন্ত সিগারেট চেপে ধরেছে। কি সিনিয়র বেবি, খুব জ্বলছে তাই না? আমার এর থেকে বেশি জ্বলেছিল যখন তোমাকে আমার বিয়ে করতে হয়েছিল। তোমার জন্য মা আমার গায়ে হাত তুলেছিল। খুব খারাপ হচ্ছে বলে দিচ্ছি, সরান এটাকে। আমি তো এত সহজে তোমাকে ছেড়ে দিব না সিনিয়র বেবি। তোমার খুব শখ ছিল এই আকাশের বউ হওয়ার, তাই না? এর ফল তুমি হাড়ে হাড়ে টের পাবে। আমার ধৈর্যের পরীক্ষা নিতে আসবেন না মিস্টার আকাশ। তুমি হয়তো জানো না, এরকম সিগারেটের গরম ছ্যাঁকা, খুন্তির গরম ছ্যাঁকা খাওয়ার অভ্যাস আছে আমার। বাবা মা মরা মেয়ে কি না, সুযোগ পেলেই কেউ আঘাত করতে ছাড়ে না। তাই বলে আমাকে অবলা নারী ভাববে না আকাশ। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুজনেই সমান অপরাধী। আমি কখনোই আপনার অন্যায় মেনে নেব না। রিমি আকাশের বুকে গরম পানি ছুঁড়ে মারল। আকাশ আটকে ওঠে। ইউ ফুল, কি করলে এটা তুমি? ইট মারলে পাটকেল খেতে হয়, এটা নিশ্চয়ই জানো। তুমি আমাকে আঘাত করবে আর আমি সেই আঘাত মুখ বুজে সহ্য করে যাব? কখনোই না। তুমি একটা দিলে আমি 10টা দিব। তুমি আমাকে যতটুকু সম্মান দিবে, ঠিক আমার থেকে ততটুকুই সম্মান পাবে। সো নেক্সট টাইম আমার সাথে লাগতে আসবে না। রিমি আপন মনে চা বানাচ্ছে, কিন্তু আকাশ সেখানে ঠাই দাঁড়িয়ে রইল। হয়তো রিমির থেকে এমন পাল্টা জবাব আশা করেনি। চা বানানো শেষ করে রিমি কিচেন থেকে বের হতে নিলে তখন আকাশ তাকে বলে, তোমাকে তো আমি পরে দেখে নেব সিনিয়র বেবি। কেন রে, এতক্ষণ দেখে তোর কলিজা ভরেনি? আর আমাকে দেখবি কেন? তোর গার্লফ্রেন্ড কি তোর শোকে মোড়ে পাথর হয়ে গিয়েছে? একদম আমার গার্লফ্রেন্ডকে নিয়ে বাজে কথা বলবে না। আপনি ওর নখেরও যোগ্য না। আমার যোগ্যতা সম্পর্কে তোমার কোনো আইডিয়াও নেই আকাশ। আর হ্যাঁ, আমার সম্পর্কে বেশি জানতে আসবেও না। দেখা গেল সিনিয়র সম্পর্কে জানতে এসে সিনিয়রের প্রেমেই হাবুডুবু খেলে। আকাশকে কিছু বলার সুযোগ না দিয়ে রিমি উপরে আকাশের মার ঘরে চলে আসলো। এই যে আম্মু, তোমার চা। এইখানে বস, তোর সাথে আমার কিছু কথা আছে। ততক্ষণে চা তো ঠান্ডা হয়ে যাবে, আগে আঙ্কেলের চাটা দিয়ে আসি। ঠিক আছে, যা। তারপর রিমি বসার ঘরে তার খালুকে চা দিয়ে আসতে যায়। আসসালামু আলাইকুম, ভেতরে আসতে পারি আঙ্কেল? তুমি এইখানে কেন এসেছো? আমাদের পরিবারের সদস্যদের মধ্যে ঝামেলা সৃষ্টি করে এখন আবার ভালো সাজতে এসেছো? আর কি করার বাকি আছে তোমার? আপনার জন্য চা নিয়ে এসেছিলাম আঙ্কেল। আমি চা খাবো না, তুমি নিয়ে খাও। আর কখনো যেন তোমাকে আমার আশেপাশে না দেখি। এক্ষুনি বের হও আমার রুম থেকে। রিমি লজ্জায় অপমানে রুম থেকে বের হতে নেবে, তখনই কেউ একজন তাকে আটকে দিল। পিছনে ফিরতে রিমি দেখে সামিয়াকে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আচ্ছা আপু, আমি তোমাকে এখন থেকে কি বলে ডাকবো? আগে তো আপু ছিলে, এখন তো আমার একমাত্র ভাইয়ার বউ। এখন তো তুমি আমার কি ভাবি হও, তাহলে ভাবি ডাকি? না সামিয়া, তুমি তো জানো আমাদের বিয়েটা অন্য 5 জনের মতো স্বাভাবিকভাবে হয়নি। আমাদের বিয়ের ব্যাপারে কেউ জানেও না। তুমি বরং আমাকে আপু বলে ডেকো। ঠিক আছে আপু, কিন্তু আমি তো জানতাম তোমার কোনো এক ডাক্তারের সাথে বিয়ে হওয়ার কথা ছিল। আসলে রিমির মামা রিমিকে সব জায়গাতে তার মেয়ের পরিচয় দিত, বলতো আমার 2টা মেয়ে। রিমির মামা জানতে পেরেছিলেন যে তার স্ত্রী রিমিকে মারধর করে, ঠিকমতো খেতে দেয় না, তাই তাকে হোস্টেলে পাঠিয়ে দেয়। হোস্টেল থেকে রিমি ইন্টার অনার্স মাস্টার্স শেষ করে। তারপর রিমি একটা জব পায়, সেই টাকা দিয়ে দিতে হতো তার মামিকে। এর মধ্যে হঠাৎ একদিন রিমির মামি এসে রিমিকে বলল সে তার বিয়ের ব্যবস্থা করেছে। ছেলেপক্ষ দেখতে আসলো রিমিকে তাদেরও পছন্দ হলো, কিন্তু তারা জানতে পারলো রিমি এতিম, তার বাবা মানেই সে এই বাড়ির আশ্রিতা। তখন ছেলে কোনো আশ্রিতাকে বিয়ে করবে না বলে বিয়ের আসর ছেড়ে চলে যায়। বিয়ে ভেঙে যাওয়ার জন্য রিমির মামি সবার সামনে রিমিকে গালিগালাজ করতে লাগলো।
সবার সামনে থাপ্পড় দিতে যাবে এমন সময় রিমির খালামণি যে আকাশের মা, সে গিয়ে রিমির মামির হাত ধরে ফেলে। পাগল হয়ে গেছেন আপনি? এত বড় মেয়ের গায়ে হাত তুলতে আপনি একটুও সংকোচ বোধ করছেন না? ওমা, এদিকে মার থেকে মাসির দরদ বেশি বলে এতদিন দরদ কই ছিল? ওর মতো অলক্ষী মেয়ের ঠাঁই নেই আমার বাসায়। এতই যখন দরদ দেখাচ্ছেন তাহলে নিয়ে যান আপনার সাথে করে। হ্যাঁ, নিয়ে যাব আমার একমাত্র ছেলের বউ করে। আপনি আর ওকে অপমান অত্যাচার করতে পারবেন না। রিমির বিয়ে হবে এবং এক্ষুনি হবে। আম্মু, তোমার মাথা ঠিক আছে? তুমি আমাকে বারবার অনুরোধ করেছিলে এই বিয়েতে উপস্থিত থাকার জন্য, তাই আমি এসেছি। আমি বিয়ে করতে এখানে আসিনি। তাছাড়া তুমি তো জানো আমার গার্লফ্রেন্ড আছে, তবু তুমি কিভাবে এই মহিলাকে বিয়ে করতে বলছো, যে কিনা আমার 2 বছরের সিনিয়র? তুমি বিয়ে করবে কি না? আম্মু, একটু বোঝার চেষ্টা করো। করবে কি না, হ্যাঁ অথবা না? তুমি খুব ভালো করে জানো আমি তোমার কোনো কথা ফেলতে পারি না, তার জন্য এমনটা করলে। ঠিক আছে, আমি বিয়ে করব, তবে শুধু কাগজে কলমে। তাকে কখনো আমি স্ত্রীর মর্যাদা দিতে পারবো না। এরপর সবই তো আপনাদের জানা আছে, লিসেনাররা। আপু একটা কথা বলি। বলো। শুনেছি মেয়েদের নাকি একবারই বিয়ে হয়। ভাইয়া যতই তোমার জুনিয়র হোক, এখন সে তোমার স্বামী। শুধু কাগজ কলমেই এই সম্পর্ক। তুমি প্লিজ তোমাদের সম্পর্কটা নষ্ট করে দিও না। তোমরা চাইলেই তো অন্য 5 জন স্বামী স্ত্রীর মতো স্বাভাবিক জীবন যাপন করতে পারবে। বা সামিয়া, তুমি তো দেখছি জ্ঞান দেওয়াও শিখে গিয়েছো। মনে হচ্ছে তুমি আমার টিচার আর আমি তোমার ছাত্রী। তোমার তো কিছুদিন পরেই এসএসসি পরীক্ষা। সকাল সকাল না পড়তে বসে আঙ্কেলের রুমে আড়ি পাচ্ছিলে কেন? আমি তোমার কাছেই যাচ্ছিলাম আপু, হঠাৎ বাবার রুম থেকে চিল্লাচিল্লি শুনে দাঁড়িয়ে গেলাম। তুমি বাবার কথা কিছু মনে করো না। বাবা তোমাদের বিয়েটা মানতে পারেনি। বাবা চেয়েছিলেন তার বিজনেস পার্টনারের মেয়ে সানিয়া আপুকে ভাইয়ের বউ করতে। আমার জন্য তা সম্ভব না, তাই না? কিন্তু আম্মু সানিয়া আপুকে পছন্দ করে না। সানিয়া আপু অনেক বেশি আধুনিক, তার উচ্ছৃঙ্খলা, যার আম্মুর পছন্দ নয়। আম্মু সবসময় আফসোস করতো, বলতো, ইস, রিমির মতো এমন একটা মেয়েকে যদি আমার আকাশের বউ করতে পারতাম। হ্যাঁ, আম্মু সে কথা আমাকে বলেছে। আম্মু একবার চেয়েছিল তোমার মামার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তোমার বয়সের কথা চিন্তা করে আবার পিছিয়ে গিয়েছিল। আমার কি মনে হয় জানো, সানিয়া আপু কখনো ভাইয়াকে ভালোবাসেনি। ভালোবাসে ভাইয়ার টাকাকে। ভাইয়াকে শুধুমাত্র তার স্বার্থে ব্যবহার করেছে। যখনই স্বার্থ হাসিল হয়ে যাবে ভাইয়াকে, তখন আর কোনো প্রয়োজন পড়বে না। সানিয়াই তোমার ভাইয়ার গার্লফ্রেন্ড, তাই না? হ্যাঁ, শুনেছি উনি মডেলিং করে। আমার তো মনে হয় না উনি কিছু অ্যাচিভ করতে পারবে বলে। ও মা, কি বলো? এত বড় একজন মডেলের ব্যাপারে এইরকম কি করে বলতে পারো? আবুর যে বাজে ব্যবহার, একটু কোমর দুলে হেঁটে, তার যে কি অহংকার। তোমার ভাই তো খুব এক্সাইটেড, তার গার্লফ্রেন্ড মিস ওয়ার্ল্ড হবে। তখনই সেখানে আকাশ আসে আর সামিয়াকে রিমির সাথে কথা বলতে দেখে বলে, কিরে সামিয়া, তুই সকাল সকাল পড়তে না বসে এই বুড়ি মহিলার সাথে কিসের এত গল্প করছিস? ও নিশ্চয়ই তোকে কুবুদ্ধি দিচ্ছে। এই বুড়ি মহিলার থেকে সাবধান থাকবি। ভাইয়া, কাকে বুড়ি বলছো তুমি? আমার মনে হয় তোমার চোখই বুড়ো হয়ে গেছে। তুমি জানো আপুর জন্য ভার্সিটির কত ছেলেরা পাগল? হ্যাঁ, বুড়ির জন্য বুড়োরা পাগল। ভাইয়া, তুমি কিছু জানোই না। একবার তো আমাদের স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে একটা জুনিয়র ছেলে আপুকে পুরো স্কুলে ক্যাম্পাসের সামনে প্রপোজ করেছিল। যেই না চেহারা, নাম রাখছে তার পেয়ারা। সিনিয়র বেবি, তুমি আমার সাথে আমার রুমে চলো। কেন? বারে নতুন বউয়ের সাথে বাসর পালন করব, তাই রাতে তো কিছু করতে পারিনি, তাই দিনে করব। তাড়াতাড়ি রুমে আসো। কিভাবে আমি তোমার কোনো কথা শুনতে বাধ্য নই। বাধ্য করতে হয় আমার খুব ভালো করেই জানা আছে সিনিয়র বেবি। আমি যখন বলেছি যাব না, তো যাবই না।
রিমির সম্পূর্ণ কথা শেষ হওয়ার আগেই আকাশ রিমির হাত ধরে টানতে টানতে ওর রুমে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দেয়। তারপর আকাশ শার্টের বোতাম খুলতে খুলতে রিমির দিকে আগাতে লাগলো। এ কি, কোন ধরনের অসভ্যতামি শুরু করেছেন? দরজা কেন লাগিয়েছ আর তুমি শার্টের বোতাম খুলছো কেন? তোমাকে দেখাতে। ছি ছি, আমি কি তোমার বডি দেখতে চেয়েছি? ডার্টি মাইন্ডেড লোক একটা। আই হেট ইউর ডার্টি মাইন্ড। তোমাকে এটাই দেখাতে চাচ্ছি যে তুমি গরম পানি ছুঁড়ে আমার বুকের কি অবস্থা করেছো। দেখো কি রকম লাল বর্ণ ধারণ করেছে। তুমি কিভাবে পারলে ওই রকমভাবে গরম পানি ছুঁড়তে? বাপরে, নিজের বেলায় 4 আনা আর পরের বেলায় 16 আনা, তাই না? কি? তুমি যে অমানুষের মতো আমাকে সিগারেটের আগুন দিয়ে পুড়িয়ে দিলে, সেই বেলায় কিছুই না। তোমাকে গরম পানি ছুঁড়েছি, বেশ করেছি। নেক্সট টাইম এই আঘাতই তোমাকে মনে করিয়ে দিবে আমার সাথে লাগতে আসার পরিণতি। আচ্ছা, নিজেকে খুব বাহাদুর মনে করছো? এখন দরজা খুলো, আমি বের হব। কি হলো, কথা কানে যায় না? আকাশ দরজা খুলো না এমন একটা ভান ধরল যে রিমির কথা তার কানেই যায়নি। ঠিক আছে, আমি নিজেই খুলে নিচ্ছি। তারপর রিমি দরজা খুলতে বলে যেই না দরজা খুলতে যাবে তখনই আকাশ পেছন থেকে রিমির হাত মুচড়ে দিয়ে বলল, এত তাড়াতাড়ি আমি তোমাকে ছাড়ছি না সিনিয়র বেবি। আঘাত যখন তুমি দিয়েছো, মলমও তুমিই লাগাবে। আমি কেন? আপনার মডেলিং করা গার্লফ্রেন্ডকে ফোন করুন, সে এসে আদর সোহাগ দিয়ে ক্ষত সারিয়ে তুলবে আপনার। তোমার ওই নোংরা মুখে তুমি আমার গার্লফ্রেন্ডের নাম নেবে না একদম। শুধুমাত্র তোমার জন্য সানিয়া আজ হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এর জন্য তুমি দায়ী। সানিয়ার যদি সত্যি কিছু হয়ে যায়, আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। ও মা গো, টুরু লাভ! তোমার টুরু লাভ কখনোই তোমাকে ভালোবাসেনি। একদম ওর নামে আজে বাজে কিছু বলবে না। না, তোমার গার্লফ্রেন্ড তোমাকে বলেছে সে সুইসাইড করতে বসেছে, কিন্তু তুমি কি সচোখে দেখেছো? দেখোনি তো? দেখার প্রয়োজন পড়েনি, কারণ আমি তাকে বিশ্বাস করি। না দেখে তোমার গার্লফ্রেন্ডের অ্যাকাউন্টে হাজার হাজার টাকা ট্রান্সফার করেছো। দিস ইজ দ্য মেইন পয়েন্ট। তোমার গার্লফ্রেন্ড কখনো তোমাকে চায়নি, চেয়েছে তোমার টাকা। তুমি না জেনে কারো ব্যাপারে এভাবে মন্তব্য করতে পারো না। এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে, আমি তোমার ব্যাপারে এত কিছু কিভাবে জানলাম? আম্মু শুধুমাত্র আমার খালামণি নয়, আমার একজন ভালো বন্ধু ছিল। আপনার প্রত্যেকটা কথা আম্মু আমার সাথে শেয়ার করতো। আপনার নারী নক্ষত্র জেনেই আপনাকে বিয়ে করেছি। রিমি ম্যাম, আপনি খুব ভালো লেকচার দিতে পারেন। অনেক লেকচার শুনিয়েছেন। এবার দয়া করে ফ্রিজ থেকে বরফ নিয়ে এসে আমার ক্ষত স্থানে লাগিয়ে দিন। আমার টাকা পড়েনি, আমি পারবো না। নিজের কাণ্ড নিজে করে নাও। বিয়ে করেছি কি নিজের কাজ নিজে করার জন্য? তার উপর আবার সিনিয়র বউ বিয়ে করেছি। ভাবছি ব্যবসা বাণিজ্য সব বাদ দিয়ে বউয়ের টাকায় বসে বসে খাবো। রিমি কিছু বলতে যাবে তার আগে দরজায় টোকা পড়ল। সামিয়া রুমের বাইরে থেকে বলল, আপু, তুমি কি ভেতরে আছো? ভাইয়ের সাথে কিসের এত গল্প করছো, তাও আবার দরজা বন্ধ করে দিয়ে? কিছু হয়েছে কি? আম্মু এক্ষুনি ডাকছে তোমাকে, তাড়াতাড়ি আমার রুমে এসো। ঠিক আছে সামিয়া, তুমি যাও, আসছি আমি। তুমি কোথাও যাচ্ছ না সিনিয়র বেবি। আগে আমার ক্ষত স্থানে বরফ লাগিয়ে দাও। আমি পারবো না, আম্মু ডাকছে, আমি আসছি। রিমি আর সেই ঘরে একদম দাঁড়ালো না। আকাশের আম্মুর কাছে এসে জিজ্ঞেস করলো, আম্মু ডেকেছো? হ্যাঁ বস, তোদের বিয়েটা যেহেতু হুট করে হয়ে গিয়েছে, কেউ তোদের বিয়ের ব্যাপারে জানে না, তাই আমি চাচ্ছিলাম ছোটোখাটো একটা বউ ভাতের আয়োজন করতে। তোর মামা মামি ও তো আমাদের বাসায় আসে না বহুদিন, এই সুযোগে তাদেরও দেখা হয়ে যাবে। না না আম্মু, শুধু শুধু কি দরকার আছে মানুষ আসানোর? আমাদের সমাজ নিজের চেয়ে বয়সে ছোট ছেলেকে বিয়ে করাটা ভালো চোখে দেখে না। যেখানে আমাদের সম্পর্কই ভিত্তিহীন, সেখানে কি প্রয়োজন আছে ঘটা করে লোক জানানোর? ঠিক আছে, তুই যা বলিস তাই হবে। তুই যদি চাস এই কাগজে কলমের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে, আমি তোর ডিভোর্সের ব্যবস্থা করে দিব। তবে আমি মনে করি ডিভোর্স কোনো সমস্যার সমাধান নয়। আমি চাই তুই আর আকাশ অন্য 5টা স্বাভাবিক কাপলের মতো সংসার কর। আমার ছেলেটা বড্ড অবুঝ, কিন্তু তুই তো ভালো মন্দ সব বুঝিস, তুই ওকে বোঝাবি। ঘুমন্ত মানুষকে জাগানো যায় না। দেখ মা, আকাশ জুনিয়র হলেও এখন তোর স্বামী, তুই কেন তোর স্বামীর অধিকার ছেড়ে দিবি? সোনিয়া ভালো মেয়ে নয় মা, ওর কাজই হচ্ছে বড়লোক ছেলেদের হাত করে তাদের থেকে টাকা হাতিয়ে নেয়া। তুই আকাশের স্ত্রী, তুই চাইলেই পারবি সোনিয়ার থেকে আমার ছেলেটাকে ফিরিয়ে আনতে। তুমি যেহেতু এত করে বলছো, ঠিক আছে আম্মু,
তুমি শুধু দেখবে আমার জুনিয়র বরের কি হাল করি আমি। এই সিনিয়রের প্রেমে যদি ওকে হাবুডুবু খাওয়াতে না পারি তো আমার নামও রিমি নয়। হ্যাঁ মা, তুই পারবি। প্রয়োজনে হুজুরের থেকে পড়া পানি এনে খাওয়াবো তোমার ছেলেকে। সারাদিন দেখবে তোমার ছেলে সারাক্ষণ বউয়ের আঁচলের তলায় ঘুরঘুর করবে আর সারাদিন রিমি রিমি করবে। তুমি খালি একটু অপেক্ষা করো। হিহি, পাগল মেয়ে আমার। আমিও চাই আমার অবুঝ ছেলেটার একটু সুবুদ্ধি হোক। তুই যদি আমার ছেলেকে তোর প্রেমের জালে ফাঁসাতে পারিস, আমি তোকে এমন একটা গিফট দিব যা তুই কখনো ভাবতেও পারবি না। ওকে মা, ডিল ডান। তাহলে এখন থেকেই মিশন শুরু করে দে। কিভাবে শুরু করব? একটু ক্লু তো দাও। আমি তো আর আগের সংসার করে আসিনি যে বুঝতে পারবো কিভাবে জুনিয়র বরের মনে প্রেমের আগুন জ্বালানো যায়। সেটাও তোকে বলে দিতে হবে? আচ্ছা বাদ দাও, তুমি বলো তোমার ছেলে আর তোমার বর কি কি খেতে পছন্দ করে। তোমার বর তো আগেই আমাকে বলে দিয়েছে আমি যেন তার আশেপাশে না যাই। এখন আমি রান্না করলে তোমার বর কি আমার হাতে রান্না খাবে? আমার বর করছিস কেন? বাবা হয়ে তোর। খালুজান তো আমাকে বাবা ডাকার অধিকার দেয়নি। আমি বাবা ডাকলে দেখা গেল সে আমাকে ঠাটিয়ে এক চর মেরে বলল, এই মেয়ে, আমি তোমাকে বাবা ডাকার অধিকার দেইনি। কোন সাহসে তুমি আমাকে বাবা ডাকলে? আরে রিমি, মানুষটাকে যেমন উপরে উপরে শক্ত মনে হয়, ভেতরে কিন্তু ততটাই নরম। আসলে আমি এক প্রকার জোর করে আকাশের বিয়েটা দিয়েছি তো, তাই তোকে মানতে পারিনি। কিন্তু দেখিস, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তখন ওই মানুষটা তোকে মাথায় করে রাখবে। তাই যেন হয় আম্মু। আম্মু, আমি কিচেনে যাচ্ছি, দেখি আমার হাতের রান্না খাইয়ে বর আর শ্বশুরের মন জয় করতে পারি কিনা। ঠিক আছে, যা মা। রেনু তোকে রান্না করতে সাহায্য করবে। আমার স্কুলের কিছু কাজ বাকি রয়েছে, না হলে আমি তোকে সাহায্য করতাম। ঠিক আছে আম্মু, সমস্যা নেই, আমি সবটা সামলে নিতে পারবো। আমি আসলেই অলরাউন্ডার বৌমা পেয়েছি। এখনকার যুগের মেয়েরা তো পড়াশোনা করলে কোনো কাজই হাতে দিতে চায় না। তারা কাজ করতে না পারাটা যে গর্বের মনে করে। অথচ আমার রিমি, তুই সব কাজে পারদর্শী। সবটা তো আর আমার মতো মা বাবা মরা মেয়ে নয় আম্মু। আমি কি তোর মা নই? এরপর যদি আর কখনো তোর মুখে বাবা মা মরা মেয়ে বলতে শুনি, তখন কিন্তু আমি তোর ওপর খুব রাগ করব। রিমি কান ধরে বলল, সরি আম্মু, ভুল হয়ে গেছে। এই যে দেখো, কান ধরেছি। এইবারের মতো ক্ষমা করে দিলাম। নেক্সট টাইম কিন্তু পিটুনি পড়বে। ওকে আম্মু। আমি কি আপনাকে হেল্প করব আপামনি? তুমি কি ববি? জি আপামনি। তোমার কথাবার্তা পোশাকে মনে হচ্ছে না যে তুমি এই বাসায় কাজ করো। শুধু আপনি না, কেউই ধরতে পারে না যে আমি এই বাসায় কাজ করি। এই বাসার প্রত্যেকটা মানুষ খুবই ভালো মনের। তারা আমাকে নিজেদের পরিবারের একজন সদস্য মনে করে। এমনকি আমাকে স্কুলেও ভর্তি করিয়েছে। ও আচ্ছা, আপাতত তোমার এখানে কোনো কাজ নেই, তুমি গিয়ে পড়তে বসো, আমার প্রয়োজন হলে আমি ডেকে নিব। ঠিক আছে আপামনি। রিমি আকাশের মায়ের থেকে জেনেছে আকাশ আর আকাশের বাবা নারকেল দিয়ে হাঁসের গোস্ত আর ঝরঝরে পোলাও খেতে খুব পছন্দ করে। বরাবরই রিমির রান্না করতে বেশ ভালো লাগে, কিন্তু রান্নার সময় লোকজন থাকলে মোটো রিমির ভালো লাগে না। রিমির মনে হয় তারা রান্নায় নজর দিয়ে খাবারের স্বাদ নষ্ট করে দেয়। কিন্তু রিমির বাবা মা বেঁচে থাকতে তাকে কখনো রান্নাঘরেই যেতে দিত না। রিমির রান্না প্রায় শেষ, তখন সেখানে ছোট্ট কাজের মেয়েটা আসে। আপামনি, রান্না তো শেষ হয়ে গিয়েছে, আপনি তো আমাকে ডাকলেন না। তুমি এসেছো? আমি এক্ষুনি তোমাকে ডাকবো ভাবছিলাম। সব রান্না করা শেষ হয়ে গিয়েছে, তুমি সবকিছু ডাইনিং টেবিলে নিয়ে রাখো, আমি একটু ফ্রেশ হয়ে আসি। ঠিক আছে আপামনি। গোসল করে এসে দেখে আকাশে মা খাবার সার্ভ করছে। রিমিকে দেখে বলল, তুইও বস, আমি খাবার সার্ভ করছি। তুমি খাবে না আম্মু? মায়েরা কখনো আগে খায় না মা, তোরা খেয়ে নিয়ে তারপর আমি খাবো। এটা কেমন কথা আম্মু? তুমিও বসো না, সবাই মিলে একসাথে খাওয়ার মজাই আলাদা। তখনই সেখানে আকাশের বাবা আসে আর আকাশের মাকে বলে, মনে হচ্ছে আজ বাসায় ভালো মন্দ রান্না হয়েছে। ভেবেছিলাম তোমার উপর অভিমান করে আজ বাহির থেকেই খাবার খাবো, কিন্তু খাবারের গানে রুমে থাকা দুষ্কর হয়ে পড়েছিল আমার জন্য। অভিমান ভুলে চলে এলাম খেতে। এখন তাড়াতাড়ি খেতে দাও। হ্যাঁ দিচ্ছি। আকাশের মা আকাশের বাবাকে খেতে দিলে আকাশের বাবা কিছুটা খাবার মুখে তুলে আকাশের মাকে বলে, তোমার হাতটা দাও দেখি। কেন, কি করবে?
তোমার রান্নার হাত দেখব। আজ হঠাৎ করেই ভালো রান্না কিভাবে করলে? মনে হচ্ছে নতুন হাতের রান্নার স্বাদ পেলাম। টেবিলে রাখা প্রত্যেকটি রেসিপি আমার পছন্দের। আমি তো হাজারবার বলার পরেও কচুরলতি রান্না করাতে পারিনি। আজ হঠাৎ অধমের দিকে নজর গেল তোমার। আজকে তো আমি রান্না করিনি। তাহলে কে করলো মেট? ও তো এত ভালো রান্না জানে না। আর সামিয়া তো কখনোই কিচেনে যায়নি। ওরা তো এত ভালো রান্না জানার প্রশ্নই আসে না। আমরা কেউই রান্না করিনি। ইনফ্যাক্ট আমরা কেউই আজ কিচেনে যাইনি। রিমি একা হাতে সব কিছু রান্না করেছে। প্লিজ আঙ্কেল, খাবার ছেড়ে যাবেন না। অপরাধ আমি করেছি, খাবার তো কোনো অপরাধ করেনি। আপনি প্লিজ যাবেন না। আজ থেকে 8 বছর আগে বাবা মাকে হারিয়েছি। আমারও ইচ্ছে হয় সবার সাথে বসে খেতে। বিয়ে নিয়ে প্রত্যেকটা মেয়ের স্বপ্ন থাকে, আমিও এর ব্যতিক্রম ছিলাম না। জানেন আঙ্কেল, আমি সব সময় মনকে সান্ত্বনা দিয়ে বলতাম, বাবা মাকে হারিয়েছি তো কি হয়েছে, শ্বশুর শাশুড়ির মাঝে আমি আবারও নতুন বাবা মাকে খুঁজে নিব। কিন্তু সবার ভাগ্যে তো আর সব সুখ জোটে না। রিমির আবেগপূর্ণ কথা শুনে আকাশের বাবা খাওয়া শেষ করে উঠে তাকে বলল, এই মেয়ে খাবার শেষ করে তুমি আমার রুমে এসো। ঠিক আছে আঙ্কেল। খাওয়া শেষ করে রিমি আঙ্কেলের রুমের সামনে দাঁড়িয়ে আছে। ভেতরে যাওয়ার সাহস হচ্ছে না রিমির। আকাশের বাবার যে রাগ দেখা গেল, রিমির গালে ঠাটি এক চর বসিয়ে দিল। এই মেয়ে বাহিরে দাঁড়িয়ে রয়েছো কেন? ভেতরে আসো। আমি মানুষ, পশু নই যে তোমাকে খেয়ে ফেলবো। আমার মধ্যে মানবিকতা আছে। তোমার হাত দাও। জি আঙ্কেল। তোমার হাত দিতে বলেছি। রিমি ভয়ে ভয়ে হাত এগিয়ে দিল। আকাশের বাবা তার হাতে 1000 টাকার 5টা নোট ধরিয়ে দিল। ও মা, টাকা কেন আঙ্কেল? এটা হচ্ছে তোমার পুরস্কার আমার পক্ষে থেকে। রিমি আকাশের বাবার থেকে এতটা ভালো ব্যবহার আশা করেনি। রিমি হতভম্ব হয়ে টাকা হাতে সেখানেই দাঁড়িয়ে রইল। এরই মধ্যে আকাশের আম্মু এসে বলল, বাহ, আমি যে তোমাকে 30টা বছর রান্না করে খাওয়াচ্ছি, কই আমাকে তো কখনো এমন পুরস্কার দাওনি। দেখো আকাশের মা, ভালো জিনিসের প্রশংসা করতে আমি কখনো পিছপা হই না। তুমি ইদানিং বুড়ি হয়ে গিয়েছো, রান্নার দিকে তেমন কোনো মনোযোগ দাও না, তাই রান্নার স্বাদটা আগের মতো নেই। এই কি বললে তুমি? আমি বুড়ি হয়ে গেছি? তুমি জানো এখনো কত লোকজন আমার দিকে তাকিয়ে থাকে? তারা তোমার এই সাদা চুল দেখে এটা ভাবে যে তোমার মতো বুড়ি মহিলা আমার মতো একজন হ্যান্ডসাম বর পেলো কিভাবে। কিছুদিন পর দাদু হয়ে যাবে আর এখনো নিজেকে হ্যান্ডসাম দাবি করছো? দেখেছ আপু, তুমি মাত্র 1 দিন হয়েছে এ বাসায় বউ হয়ে এসেছো, আর এরই মধ্যে আমাদের বাসার পরিবেশটা পাল্টে গেছে। আস্তে আস্তে দেখো বাবা তোমাকে অনেক ভালোবাসবে। তাই যেন হয়। আমার তো হিংসে হচ্ছে আপু, আমার বাবা মায়ের ভালোবাসার ভাগ বসাবে তুমি। তোমাকে তো এই বাসায় তো রাখছি না সামিয়া। তোমার এসএসসি পরীক্ষা শেষ হলেই আম্মুকে বলে তোমাকে এই বাসায় থেকে বিদায় করে দিব। আমিও আমার ভালোবাসায় তোমাকে ভাগ বসাতে দিব না। আমি তো এত তাড়াতাড়ি বিয়ে করব না আপু। আমি তো তোমার মতো একজন আত্মনির্ভরশীল নারী হব। বাহ, ভালোই প্ল্যান করেছো। আপু তুমি বরং চটপট আমাকে ফুপি বানিয়ে দাও। সামিয়া এই কথা বলেই এক দৌড়ে নিজের রুমে চলে গেল। রিমিও রুমে চলে আসে। রুমে এসে দেখে আকাশ কোলের উপর ল্যাপটপ বসিয়ে কাজ করছে। রিমি তড়িঘড়ি করে ল্যাপটপ সরিয়ে আকাশের কোলের উপর বসে পড়ল। সিনিয়র বেবি, তোমার সাহস কিন্তু বেড়েই চলেছে। সকালের ঘটনা কি তুমি ভুলে গিয়েছো? তোমার সাহস হলো কি করে আমার কোলে বসার? কোলে বসেছি, বেশ করেছি। তুমি আমার বিয়ে করা বর। শুধু কোলে নয়, তোমার ঘাড়ে বসারও অধিকার রাখি আমি। প্রিয়, আচ্ছা তাই। আর আজ থেকে আমি এই রুমে এক বিছানায় থাকবো। ইম্পসিবল। ভুলেও আমার ধারে কাছে আসবে না। যেখানে আছো সেখানেই থাকো। ওমা, বিয়ে করেছি কি বর ছেড়ে দূরে থাকার জন্য? তার উপর বর যদি জুনিয়র হ্যান্ডসাম হয় তাহলে তো কোনো কথাই নেই। সিনিয়র বেবি, তুমি নামো তো আমার কোল থেকে। যেই মুটকি তুমি আমার হাড্ডি গুড্ডি ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। কি আমি মুটকি? কোনো সন্দেহ আছে? রিমি কোনো জবাব না দিয়ে হঠাৎই আকাশকে চুমু দিল। এটা কি করলে তুমি সিনিয়র বেবি? সরি, আমি আসলে অতি খুশি হয়ে দিয়েছি। আশ্চর্য, মুটকি বলায় খুশি হওয়ার কি আছে?
আমার কতদিনের ইচ্ছা কেউ আমাকে মুটকি বলবে আর আমি মুটকি কথাটা শুনে আমার কান দুটো সার্থক করব। মাথা ঠিক আছে তোমার? আজ তুমি আমার সেই চাওয়াটা পূরণ করেছো। আমার স্বাস্থ্যের জন্য সবাই আমাকে শুটকি বলে খ্যাপাতো, এমনকি মানুষজন আমার দিকে ফেলফেল করে তাকিয়ে ভাবতো এটি কি মানুষ নাকি হাড্ডির বস্তা। যাক, আজকের এই খুশিতে তোমাকে একদিন ট্রিট দিয়ে দিব। তোমার হাতে কি সিনিয়র বেবি? নিশ্চয়ই বাবা ডেকে নিয়ে কেলানি দিয়েছে। বাবা একদম উচিত কাজ করেছে। জি না, আঙ্কেল পুরস্কার স্বরূপ আমাকে 5,000 টাকা দিয়েছে। টাকার কথা শুনতেই আকাশ ছো মেরে রিমির হাত থেকে টাকা নিয়ে গেল। তুমি আমার টাকা নিলে কেন? এই টাকাটা আঙ্কেলের থেকে আমার প্রথম পাওয়া। আমার কাছে এই 5 টাকার মূল্য 5 কোটি টাকার সমান। 5 কোটি টাকা কখনো চোখে দেখেছো? তুমি আমার টাকা ফেরত দাও বলছি। আমার এখন টাকার প্রয়োজন, তাই নিয়েছি। তোমাকে পরে শোধ করে দিব। কিন্তু রিমি তার কথা শুনল না। সেও সুযোগ বুঝে আকাশের হাত থেকে টাকাটা নিয়ে নিল। মিস্টার আকাশ, তুমি যদি বাগানের কচু হয়ে থাকো, আমিও গাছের বাতাবি লেবু। আমার সাথে টক্কর দেওয়া এত সহজ নয় জুনিয়র বর। আরে সিনিয়র বেবি দাও না, পরে তোমাকে দিয়ে দিব। আমার টাকার প্রয়োজন আছে এখন। তোমার টাকার প্রয়োজন বলতে শুধু সানিয়ার পেছনে ফালতু ব্যয় করা, এটা আমি খুব ভালো করেই জানি। আমার টাকা আমি যেভাবে ইচ্ছা, যার পেছনে ইচ্ছা ব্যয় করব। এই ব্যাপারে তুমি বলার কে? আমি তোমার বিয়ে করা বউ, তোমার উপর সম্পূর্ণ অধিকার আছে আমার। এখন থেকে তোমার অ্যাকাউন্টে কোনো টাকা থাকবে না, সব টাকা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার হবে। মাস শেষে তোমার হাত খরচার টাকা দেব। অনেক টাকা নষ্ট করেছো তুমি, আর নয়। তুমি কিন্তু তোমার লিমিট ক্রস করে যাচ্ছ সিনিয়র বেবি। আমি তোমার কোনো কথা শুনতে বাধ্য নই। তুমি ভুলে যাও কেন? অবাধ্যকে কিভাবে বাধ্য করতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। তোমার ফোনের দিকে তাকাও। কিসের ভিডিও এটা? চোখ দুটো কি আছে কি করতে? তুমি নিজের চোখেই দেখো। ছি ছি, এমন একটা নোংরা ভিডিও করতে তোমার একটুও বিবেকে বাঁধলো না? এক্ষুনি ডিলিট করো বলছি। একদম তা হচ্ছে না সোনা। তুমি যদি আমার কথা অনুযায়ী না চলো, এই ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যাবে। তো মিস্টার জুনিয়র, একবার ভেবে দেখো তো, তোমার এই লজ্জাজনক ভিডিও একবার যদি ভাইরাল হয়ে যায়, তোমার নাম, যশ, খ্যাতি, ক্যারিয়ার, এমনকি তোমার গার্লফ্রেন্ডও হাতছাড়া হয়ে যাবে। এখন তোমার কথায় আমায় উঠবস করতে হবে? সেটা তোমার ইচ্ছে। আমার কথা অনুযায়ী চলবে নাকি ভিডিও ভাইরাল করব? গতকাল রাতে লুঙ্গি পরে ঘুমিয়েছিলাম। লুঙ্গিতে আমার দুর্বলতা রয়েছে, আর তুমি আমার সেই দুর্বলতার সুযোগ নিয়েছো। তুমি মোটেও ঠিক করনি সিনিয়র বেবি। কিন্তু তুমি তো আমার কথা অনুযায়ী চলবে না। তার চেয়ে বরং ভিডিওটা আমি ভাইরাল করে দিই, অনেক লাইক কমেন্ট শেয়ার হবে। তোমার ভিডিও ভাইরাল করে আমিও ভাইরাল হয়ে যাব। এক পৌষে কিন্তু শীত যায় না। আমারও সময় আসবে, তখন আমি তোমাকে ঠিক দেখে নিব। উপস জুনিয়র, বিশ্বাস করো আমিও চাই তুমি আমাকে দেখো। আমি তো তোমাকে বারণ করি না দেখতে। দেখো না কেমন মন ভরে দেখো। খুব মজা লাগছে তোমার, তাই না? অবশ্যই। কি করব বলো, সোজা আঙুলে যখন ঘি না ওঠে তখন আঙুল তো বাঁকা করতেই হয়। বিয়ে উপলক্ষে রিমি অফিস থেকে কিছুদিনের ছুটি নিয়েছিল। আজ থেকে আবার তার অফিস জয়েন করতে হবে। খুব সকালে ঘুম থেকে উঠে রিমি নামাজ পড়ে নিল। আকাশ ঘুমিয়েছিলেন, নামাজ পড়তে উঠেছিলেন দেখে রিমি বলল, আকাশ, খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। তোমার কি অতিরিক্ত ঘুমের কারণে স্মৃতিশক্তি হারিয়ে গেল নাকি? তুমি কি ডিলের কথা ভুলে গিয়েছো? আর একটু ঘুমাতে দাও না। এখন থেকে ঠিক 5 মিনিট সময় দিলাম, এর মধ্যে যেন দেখি তুমি মসজিদে চলে গিয়েছো। আমার কথার অবাধ্য হলে জানো তো কি করব? বেশি কিছু করব না বেবি, শুধু ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। যাচ্ছি তো সিনিয়র বেবি, এত প্যারা দাও কেন? সোজা করে বললেই তো পারো। আকাশ উঠে ফ্রেশ হয়ে মসজিদে চলে গেল। আর তারপর রিমি ঘুমটা গুছিয়ে কিচেনে চলে গেল। রিমি কিচেনে গিয়ে দেখে আকাশের আম্মু নাস্তা করছে। সে তাকে বলল, গুড মর্নিং আম্মু। গুড মর্নিং টু বেবি। তুমি কিচেনে কেন আম্মু? আমি তো রান্না করতে আসছিলাম। তুই তো এই 1 সপ্তাহ রান্না করেছিস রিমি। আজকে থেকে তোর আবার অফিসে জয়েন করতে হবে। এখন রান্না করে আবার দিন ভরে কাজ করতে হবে, অনেক কষ্ট হয়ে যাবে তোর। তাই ভাবলাম আমি রান্না করি, তুই বরং ছুটির দিনে রান্না করিস। ঠিক আছে আমার কেয়ারিং শাশুড়ি আম্মু। রিমি নাস্তা সেরে রেডি হয়ে অফিসে চলে গেল। অফিসে এসেই তার স্যারের সাথে দেখা হয়ে গেল।
আরে রিমি, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন স্যার? আমার আর ভালো থাকা হলো কই, বাদ দাও আমার কথা। তোমার সংসার জীবন কেমন চলছে? আপনাকে তো বলা হয়েছিল, আসলেন না কেন বিয়েতে? তোমার চোখের সামনে নিজের ভালোবাসার মানুষকে অন্যের হতে দেখার সাহস আমার ছিল না কুয়াশা। মানে কি স্যার? কে আপনার ভালোবাসার মানুষ? চলো আমরা ক্যান্টিনে গিয়ে বসি, যদি তোমার কোনো আপত্তি না থাকে। ক্লাস শুরু হওয়ার এখনো অনেক দেরি আছে। ঠিক আছে স্যার, চলুন। রিমি আর তার অফিসের বস ক্যান্টিনে গিয়ে বসলো। বেশ বড় ক্যান্টিন এটা, অনেক মানুষের আনাগোনা হয় এইখানে। রিমি, কি খাবে বলো? খালি মুখে তো আর গল্প জমবে না। আমি মাত্রই নাস্তা সেরে এসেছি, এখন কিছুই খাবো না। খাবো না বললে তো হবে না, কিছু একটা খাও। ঠিক আছে, চা খাওয়াই যায়। দুধ চা নাকি রং চা? রং, যা বলি কোনো কিছু হয় না, চা মানেই দুধ চা। তারা দুজন চা খাচ্ছে আর গল্প করছে। হঠাৎ টেবিলের অপর সাইডে পরিচিত একটা মুখ দেখে রিমি থমকে গেল। তার বিশ্বাসই হচ্ছে না সানিয়া এইখানে, তাও আবার এই অবস্থায়। টেবিলের অপর সাইডে আর কেউ নয়, স্বয়ং সানিয়া বসে আছে। শুধু সে একা নয়, তার সাথে ছেলেও বসে আছে। তার সাথে একটা ছেলেও বসে রয়েছে। দুজনেই এমনভাবে চিপকে রয়েছে যেন তারা স্বামী স্ত্রী। কিছুদিন আগে সামিয়া রিমিকে দেখিয়েছিল সানিয়ার ছবি, যার কারণে রিমি চিনতে অসুবিধা হয়নি যে এটা সানিয়া। সানিয়া সুসাইড করেনি, বরং আকাশের থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়েছে। আর আকাশ সানিয়াকে অন্ধের মতো বিশ্বাস করে। রিমিও ঝটপট কয়েকটা পিক তুলে নিল ওদের। এই কি রিমি, চা খাচ্ছ না কেন? ঠান্ডা হয়ে যাবে তো। এই যে খাচ্ছি। তোমাকে কোনো কারণে চিন্তিত লাগছে, কি হয়েছে রিমি? আমাকে বন্ধু মনে করে বলতে পারো। কিছু না স্যার, অনেকদিন পর অফিসে এসেছি তো, সব কাজ আবার গুছিয়ে নিতে হবে। আচ্ছা, তাহলে তুমি সবকিছু গুছিয়ে নাও, আসছি আমি, বাই। স্যারের সাথে কথা বলতে বলতে টেবিলের অপর সাইডে কখন যে ফাঁকা হয়ে গেল বুঝতে পারেনি রিমি। সাপুরে বিন বাজানোর আগেই সাপ হাতছাড়া হয়ে গেল, কোনো ব্যাপার না। গর্ত খুঁড়ে কিভাবে সাপ বের করতে হয় এই রিমির খুব ভালো করে জানা আছে। রেস্টুরেন্ট টেবিলটা রিমি স্যার পে করে দিয়ে গেছে। রিমি ক্যাশ কাউন্টারে লোকটার কাছে জিজ্ঞেস করলো, আচ্ছা আঙ্কেল, 4 নম্বর টেবিলে যারা বসেছিল আপনি কি তাদেরকে চেনেন? আমি তো খেয়াল করিনি ম্যাম। আচ্ছা তুমি 2 মিনিট অপেক্ষা করো, আমি সিসি ক্যামেরা চেক করে বলছি। ঠিক আছে আঙ্কেল। এই মেয়েটার নাম সানিয়া, আর সাথে ওর হাজব্যান্ড রায়হান। কিছুদিন আগেই এদের বিয়ে হয়েছে। সানিয়ার বাবা আমার পরিচিত, আমিও উপস্থিত ছিলাম ওদের বিয়েতে। ঠিক আছে আঙ্কেল, ধন্যবাদ। রিমি অফিসে মন বসাতে পারলো না, সে ভেবেই পাচ্ছে না সানিয়ার হাজব্যান্ড থাকতো সে কেন আকাশের থেকে এত টাকা নিচ্ছে। তার জন্য মোট সানিয়ার বাবা তো যথেষ্ট বড়লোক। রিমি অফিস থেকে রুমে এসে দেখে আকাশ ল্যাপটপ নিয়ে কাজ করছে। আকাশ, আমার জন্য এক গ্লাস ঠান্ডা শরবত নিয়ে আসো তো, খুবই ক্লান্ত লাগছে, একটু তাড়াতাড়ি যাও, আমি ততক্ষণে ফ্রেশ হয়ে আসি। আমাকে বলছো? আমার কি দ্বিতীয় বর আছে যে তাকে বলবো? আমি নিজে কখনো জগ থেকে গ্লাসে পানি ঢেলে খাই না, আর তোমাকে আমি শরবত করে এনে খাওয়াবো, এটা খুব দারুণ একটা জোকস ছিল। জুনিয়র বর, তোমাকে কিছু দেখানোর আছে আমার। আমার কিছু দেখা লাগবে না সিনিয়র বেবি, তোমার কিছু দেখানো মানেই আমার মান সম্মান নিয়ে টানাটানি করা। তার থেকে বরং আমি তোমার জন্য শরবত করে নিয়ে আসছি। রিমি আকাশের একটা গাল টেনে দিয়ে বলল, এই তো বউয়ের বাধ্য গুলুমুলু বর। এই একদম আমার গাল টানবে না, বিরক্ত লাগে এটা আমার। আমার সেই ছোটবেলার অভ্যাস, বাচ্চাদের দেখলে গাল টানতে না পারলে ভালো লাগে না, এটাকে আদর করা বলে, বুঝলে? লাগবে না আমার এমন আদরের। তাহলে কিরকম আদর চাই তোমার? কোনো আদর চাই না। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি শরবত নিয়ে আসো। এরপর রিমি যায় ফ্রেশ হতে, আর আকাশ যায় শরবত বানাতে। রিমি ফ্রেশ হয়ে এসে দেখে আকাশ সত্যি সত্যি শরবত নিয়ে এসেছে। এই নাও তোমার শরবত, এখন আবার মুখে তুলে খাইয়ে দিতে বলো না যেন। অবশ্য তুমি চাইলে দিতে পারো, আমি কিছু মনে করব না। তুমি ভেবো না সিনিয়র বেবি, আমি তোমাকে ভালোবেসে শরবত করে নিয়ে আসছি। শুধুমাত্র ভিডিওটার জন্য ব্ল্যাকমেইলের শিকার হয়ে আমাকে এত কিছু করতে হচ্ছে। তোমার মতো কত ঘাটতারা পোলা পায়েন এক চুটকিতে সোজা করে দিয়েছি, আর তুমি কিনা বাসর রাতে আমার গলায় ছুরি চালিয়ে দিয়েছিলে। তাহলে আমার সাহসের প্রশংসা করছো তো? সত্যি আকাশ, তোমার সাহসের প্রশংসা করতে হয়। তুমি যার কারণে আমার গলায় ছুরি ধরেছিলে, তোমার সেই মডেল গার্লফ্রেন্ডকে বিবাহিত
তুমি কি জানো? তোমার থেকে এসব আমি শুনতে চাই না। আমি তো ভেবেছিলাম হয়তো গার্লফ্রেন্ডের বিয়ের সংবাদে তুমি বেচারা কান্নাকাটি করে রুমের মধ্যে হাঁটু পানি বানিয়ে দিবে, বাট সেরকম তো কিছুই করছো না। তুমি কিভাবে জানলে? আর তুমি যে সত্য কথা বলছো তারও তো কোনো প্রুফ নেই। প্রুফ আছে আকাশ, এতটা কাঁচা খেলোয়াড় আমি নই। আমি জানতাম মুখের কথায় তুমি বিশ্বাস করবে না, তাই প্রমাণ সঙ্গে করে নিয়ে আসছি। তারপর রিমি ফোন থেকে রেস্টুরেন্টে বসে তোলা ছবি বের করে আকাশকে দেখিয়ে বলল, প্রথমত, স্বামী স্ত্রী না হলে কখনো কেউ এইভাবে ছিটকে থাকবে না। আর দ্বিতীয়ত, এই রেকর্ডটা যা আমি ক্যাশ কাউন্টারের আঙ্কেলের মুখে শুনেছি। দেখো আকাশ, অনেক হয়েছে, আর নয়। এগুলো কি সত্যি? তোমাকে আমি বারবার বলেছি সানিয়া ভালো মেয়ে নয়, ওর থেকে ফিরে এসো প্লিজ। আমি বলছি না আমাকে ভালোবাসার জন্য, স্ত্রীর মর্যাদা দেওয়ার জন্য। তুমি সানিয়ার থেকে ফিরে এসো, এসবের কোনো প্রয়োজন নেই আমার। তবুও তুমি ওই সানিয়ার দিকে ফিরে এসো। এইটা শুধু আমার একার নয়, আম্মুরও অনুরোধ। সরি, আমি তোমাদের অনুরোধ রাখতে পারবো না। আমি চাইলেও সানিয়া আমাকে মুক্তি দেবে না। আমার যে সানিয়ার কাছে হাত পা বাঁধা রয়েছে। কেন আকাশ? চুপ করে থাকো না আকাশ, আমি কিছু জিজ্ঞেস করছি। আমি বলতে পারবো না সিনিয়র বেবি। চুপ করে থাকা কোনো সমস্যার সমাধান নয়। তোমার জন্য প্রতিনিয়ত আব্বু কষ্ট পাচ্ছে, আমি চোখের সামনে আম্মুর কষ্ট সহ্য করতে পারবো না। তুমি প্লিজ বলো আকাশ। এরপর আকাশ যা বলল তা শোনার জন্য রিমি মোটেও প্রস্তুত ছিল না। আকাশের সত্য উদ্ঘাটন করতে এসে যে এত বড় একটা সত্যের মুখোমুখি হতে হবে তা রিমি কখনো ভাবেনি। কয়েক বছর আগে আকাশ তখন নতুন নতুন ড্রাইভিং শিখেছে। পরীক্ষা শেষ করে আকাশা ফ্রেন্ড সার্কেলে সবাই মিলে গ্রামে ঘুরতে যায়। তাদের ফ্রেন্ড সার্কেলে সানিয়া সহ আরও 2টা মেয়ে ছিল। গ্রাম থেকে ফেরার পথে সবাই মজা চলে ঘোল খায়, যা আকাশের জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। সেই ভুল প্রতিনিয়ত করে করে খাচ্ছে আকাশকে। তারপর কি হলো? তুমি কি এমন করলে তার জন্য নিজের কাছে নিজেই অপরাধী হয়ে আছো? খুন? মানে কি? মানে আমি খুন করেছি। হ্যাঁ, আমি একটা খুনি। আমার জন্য 2টা প্রাণ শেষ হয়ে গেছে। আর সেই খুনের ঘটনা ধামাচাপা দিতেই সানিয়া আমাকে ব্ল্যাকমেল করে আমার থেকে টাকা নেয়। প্লিজ আকাশ, হিয়ালি না করে বলো তারপর কি হয়েছিল। ঘোল খাওয়ার কারণে আমার মধ্যে অনেকটা নেশা প্রভাবিত হয়। শহরের মধ্যে প্রবেশ করতে ফ্রেন্ড সার্কেলের সবাই যার যার গন্তব্যস্থলে নেমে যায়। আর সানিয়ার বাসা আমার বাসার কাছাকাছি হওয়ায় তাকিয়া থেকে যায়। গাড়ি চলছিল ঠিকঠাক, হঠাৎ আমার মাথা ঘোরাতে শুরু করে, চোখ মুখ ঝাপসা হয়ে আসে। অতিরিক্ত ঘোল খাওয়ার জন্য একসময় জ্ঞান হারিয়ে ফেলি। কিন্তু আমার এইটুকু মনে আছে, জ্ঞান হারানোর আগে আমি বেসামালভাবে গাড়ি ড্রাইভ করছিলাম। আর হুট করে কালো রঙের একটা গাড়ি আমার গাড়ির সামনে চলে আসে। এরপর কি হয়েছিল আমি জানি না। কি হয়েছিল আকাশ? জ্ঞান ফেরার পর সানিয়া বলেছিল আমার জন্য নাকি ওই গাড়িতে থাকা 2টো প্রাণ শেষ হয়ে গেছিল। এটা শোনার পর আমি অনেকটা ঘাবড়ে যাই। সানিয়া বারবার পুলিশকে সবটা বলে দেওয়ার হুমকি দিচ্ছিল। আমি সানিয়াকে হাত জোর করে বলি ও যেন বিষয়টা ধামাচাপা দিয়ে রাখে, না হলে আমার ক্যারিয়ার শেষ হয়ে যেত। আম্মু বাবা মানসিকভাবে খুবই আঘাত পেত। এতদিন ধরে সানিয়া এই জন্যই। কিন্তু সানিয়া শর্ত দেয় ওকে ওর চাওয়া অনুযায়ী টাকা দিতে হবে। আমিও নিজেকে বাঁচাতে সানিয়ার শর্তে রাজি হয়ে যাই। তাই সানিয়া বলা মাত্র ওর অ্যাকাউন্টে আমার টাকা ট্রান্সফার করতে হয়। আকাশের কথা শুনে রিমি যেন পাথর হয়ে গিয়েছে। তার পুরনো অতীত আবার রিমির সামনে এসে দাঁড়িয়েছে। তার মানে আকাশের কথা অনুযায়ী সেদিন ট্রাকে রিমিদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়নি। আকাশের কারণে রিমির আব্বু আম্মুর মৃত্যু হয়েছে। রিমি বিড়বিড় করে বলল, আকাশই কি তাহলে আমার বাবা মার খুনি? তারপরে রিমি মাথা ঘুরে পড়ে যাচ্ছিল। আকাশ ওকে ধরে বলল, সিনিয়র বেবি, কি হলো তোমার? কি তুই স্পর্শ করবি না আমাকে, তুই একটা খুনি। বলছো কি তুমি? সেদিন তোর ফুর্তি করার জন্য অ্যাক্সিডেন্ট আর কারণ নয়, বরং আমাদের গাড়িতে হয়েছিল। ভাগ্যক্রমে আমি বেঁচে গেলেও আমার বাবা মা বেঁচে ফেরেনি। আমায় ক্ষমা করে দাও, আমি কিছুই জেনে বুঝে করিনি। সরি বললেই সবকিছু সমাধান হয়ে যায় না। আমি তোকে ক্ষমা করে দিলেই কি তুই পারবি আমার বাবা মাকে ফিরিয়ে দিতে? পারবি বাবা মায়ের থেকে হারিয়ে যাওয়া ভালোবাসা ফিরিয়ে দিতে? বাবা মা মারা যাওয়ায় মামির কাছে দিন রাত অত্যাচারের শিকার হয়েছি। এমনকি আশ্রিতা ছিলাম বলে বিয়ের আসর থেকে বর চলে গিয়েছিল। পারবি সেই অপমান ফিরিয়ে নিতে?
হঠাৎই আকাশ রিমির পা জড়িয়ে ধরে ক্ষমা চাইতে লাগলো। এ কি, তুই আমার পায়ে হাত দিয়েছিস কেন? পা ছাড় বলছি। আমি তোকে না মানলেও তুই আমার স্বামী। স্বামী হয়ে স্ত্রীর পায়ে হাত দেওয়াটা বেমানান দেখায়। তুমি আমাকে ক্ষমা না করা পর্যন্ত আমি তোমার পা ছাড়ি না সিনিয়র বেবি। তুমি আমাকে যে শাস্তি দিবে আমি মাথা পেতে নিব, তবু তুমি আমাকে ক্ষমা করো। তুই যা করেছিস তাতে আদৌ কি তুই ক্ষমার যোগ্য? বলছি তো আমার ভুল হয়েছে। এই ভুলে প্রতিনিয়ত আমি নিজেও শেষ হয়ে যাচ্ছি। কিন্তু তুমি কিভাবে শিওর হলে ওইটা তোমাদেরই গাড়ি ছিল? কারণ কালো গাড়িতে আমরা ছিলাম আর দুজন লোক আমার বাবা মা ছিল। তুই যা তো এখান থেকে, ভালো লাগছে না আমার। আমাকে একটু একা থাকতে দে। রিমির মন ভালো করার জন্য আকাশ ভাবলো রিমির পছন্দের বিরিয়ানি রান্না করবে, কিন্তু আকাশ তো কোনোদিনও রান্নাঘরে যায়নি। তারপর ভাবলো ইউটিউব থেকে সাহায্য নিয়ে, কিন্তু তারপর শেষ রান্না করতে পারছিল না। শেষমেশ সে তার মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, আম্মু বিরিয়ানি কিভাবে রান্না করতে হয়? কেন, তুই জেনে কি করবি? রান্না করব। কি? এটা আমি কি শুনছি? এটা কি সত্যি? এত প্রশ্ন কেন করছো? বললে বলো, না বললে নাই। আরে এত রেগে যাচ্ছিস কেন? তোর যে বিরিয়ানি খেতে মন চাইছে আমাকে বলতে পারতি, আমি রান্না করে দিতাম। আমি খাওয়ার জন্য রান্না করছি না। তাহলে কার জন্য রান্না করতে চাচ্ছিস? সানিয়ার জন্য? না, তোমার একমাত্র সিনিয়র বৌমার জন্য। মানে কি, আমি ঠিক শুনছি তো? হ্যাঁ আম্মু, জোর করে বিয়ে দিয়েছো সিনিয়র একটা বেবির সাথে, যে কিনা তোমার ছেলেকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। এখন আবার তার পুরনো কথা মনে করে মন খারাপ হয়েছে। তাই তার মন ভালো করার জন্য আমার এই সূক্ষ্ম প্রচেষ্টা। আচ্ছা ঠিক আছে, আমি বলছি তুই নোট করে নে। ঠিক আছে আম্মু। অনেক কষ্টে আকাশ রিমির জন্য বিরিয়ানি রান্না করে রুমে নিয়ে আসলো। এসে দেখে রিমি খাটে শুয়ে আছে। সিনিয়র বেবি, আবার কেন এসেছিস? খুব তো কান্নাকাটি করলে, এবার ওঠো তো। তুই আমার সামনে আসবি না আকাশ। যতবার তুই আমার সামনে আসবি ততবার আমার মায়ের চেহারা আমার চোখের সামনে ভেসে উঠবে, আর আমার ততবার মনে হবে আমি একটা খুনির বউ। তুমি আমাকে যা মন চাই বলো, তবুও উঠে দেখো তোমার জন্য কি নিয়ে আসছি। রিমি রেগে গিয়ে আকাশের গালে জোরে থাপ্পড় মেরে দিল। মারলে কেন সিনিয়র বেবি? হঠাৎ রিমি আকাশকে জড়িয়ে ধরে কেঁদে ফেল। তারপর আকাশের হাত ধরে বলল, আমি কি তোকে বলেছি আমার জন্য হাত পুড়িয়ে বিরিয়ানি রান্না করতে? হাতের কি অবস্থা করেছিস? ফুসকা পড়ে যাবে তো। তুই একটু দাঁড়া, আমি মলম নিয়ে আসছি। মলমের কোনো প্রয়োজন নেই। তোমার জন্য হাত পুড়িয়ে রান্না করলাম, কই একটু মিষ্টি মিষ্টি কথা বলবে? তা নয়তো দিলে ঠাস ঠাস করে চর বসিয়ে। এই জন্যেই কথাই বলে, যার জন্য করলাম চুরি সেই বলে চোর। আমি তো তোকে চুরি করতে বলিনি। তুই একবারই চুরি করতে গিয়েছিস কেন? তোমার মুখে তুই তোকারি শুনতে বেমানান লাগে। প্লিজ তুই করে বলো না। ও মা, এ দেখি ভূতের মুখে রাম রাম। তুই তুকারি বলা কে শুরু করেছিল শুনি? ভুলে গেছিস বাসরাতের কথা? চেনা না জানা না অপরিচিত একটা মেয়ের সাথে অভদ্রের মতো তুই তুকারি করেছিলি। বারবার বাসর রাতের কথা তোলো কেন? সানিয়ার ব্যাপারে তো সবটাই বললাম। ও হয়তো ভেবেছিল আমার বিয়ে হলে ওকে ওর প্রয়োজন অনুযায়ী টাকা দিব না, যার কারণে ও সুইসাইডের মিথ্যা নাটক করেছিল। আর সব মিলিয়ে আমার মাথায় আগুন জ্বলছিল, যার কারণে তোমার সাথে খারাপ ব্যবহার করেছিলাম। তার মানে সানিয়া তোমার গার্লফ্রেন্ড নয়? না, ও আমার ক্লাস ফ্রেন্ড ছিল। ওর মতো ঠকবাজ অর্থলোভী মেয়ে কখন আমার গার্লফ্রেন্ড হওয়ার যোগ্যতা রাখে না। তাহলে তুমি যে বলেছিলে সানিয়া তোমার গার্লফ্রেন্ড, এমনকি আম্মুও বলেছিল। সানিয়া সব জায়গাতেই ওকে আমার গার্লফ্রেন্ড বলে পরিচয় দিত, এমনকি আমাকেও বাধ্য করেছিলে ওকে আমার গার্লফ্রেন্ডের পরিচয় দিতে। আমিও নিজেকে বাঁচাতে সানিয়ার কথা অনুযায়ী চলতে বাধ্য হয়েছি। সামিয়ার সাথে তোমার কবে লাস্ট কথা হয়েছে? গত 2 দিন ধরে সানিয়ার সাথে কোনো প্রকার যোগাযোগ করতে পারছি না। ওর ফোন বন্ধ। হঠাৎ ফোন কেন বন্ধ করলো? এখন এত কথা না বলে ঝটপট বিরিয়ানি খেয়ে নাও দেখি। ঠান্ডা হয়ে গেলে বিরিয়ানির স্বাদ পাবে না। তুমি খেয়েছো? খাওয়ার সময় পেলাম কই? তাছাড়া তুমি যে কথা সাথে থাপ্পড় খাইয়েছো, এমনিতেই পেট ভরে গেছে। আপাতত 1 সপ্তাহ না খেলেও চলবে। আমি তো তোমার বাবা মাকে ইচ্ছা করে মারিনি। তুমি কি শিওর এগুলো সব সানিয়ার সাজানো নাটক? নয়তো আমি জানিও না আসলে কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল নাকি সবটাই সাজানো নাটক, কারণ আমি নেশার ঘরে ডুবেছিলাম। সানিয়া আমাকে যেভাবে বলেছিল আমি সেইভাবেই
বিশ্বাস করে নিয়েছিলাম। সরি, আসলে আমি সত্যটা না জেনে বুঝে তোমাকে অনেক কথা শুনিয়েছি। আমার প্রথম থেকেই সন্দেহ ছিল আমার বাবা মায়ের মৃত্যু অ্যাক্সিডেন্ট হয়নি, তাদেরকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। আর আমার ধারণাটাই সত্যি হয়েছে। সেদিন তোমার গাড়িতে আমার বাবা মায়ের অ্যাক্সিডেন্ট হয়নি। হয়তো। আমার মনে হয় সানিয়া তোমাকে ঘোলের সাথে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে খাইয়েছিল, কারণ ঘোল খেলে এতটাও নেশা হয় না। এর পেছনে নিশ্চিত সানিয়ার কোনো হাত রয়েছে, আর যেখানে তুমি শুধুমাত্র দাবার গুটি হিসেবে ব্যবহৃত হয়েছ। কিছুক্ষণ আগেই তো বললে আমি তোমার বাবা মায়ের খুনি, আর এখনই বলছো আমি কিছু করিনি। কিন্তু তুমি এত কিছু জানলে কিভাবে? আর বিয়ের একদিন আগে আমার ফোন পানিতে পড়ে নষ্ট হয়ে যায়। এতদিন ফোন সার্ভিং ছিল। আজ যখন ফোন পুনরায় চালু করলাম তখন এই মেসেজগুলো দেখে বুঝতে পেরেছি আমার বাবা মায়ের খুন মেসেজের অপর পাশের ব্যক্তি করেছে, যার সাথে সানিয়াও জড়িত রয়েছে। তারপর সেই ফোন বের করে আকাশকে সেদিনের মেসেজগুলো দেখায়। কেউ একজন মেসেজে লিখেছে, তোমাকে আমি কিছুতেই অন্যের হতে দিব না টিয়া পাখি। তোমাকে পাওয়ার জন্য এত পরিশ্রম করেছি, সেই পরিশ্রমে কিছুতেই ব্যর্থ হতে পারে না। পরের দিনও লোকটা আরও একটা মেসেজ পাঠিয়েছে, আমি ব্যর্থ হয়ে গেলাম, পারলাম না বিয়েটা আটকাতে। আমি চেয়েছিলাম তোমার বিয়ে ভেঙে দেওয়ার পর সবাই যখন তোমাকে আঙুল তুলবে তোমার দিকে, ঠিক তখনই আমি ভালো মানুষ সেজে তোমার সামনে যাব, তোমাকে বিয়ে করে আমার করে নিব। কিন্তু আমার সব প্ল্যান ভেস্তে দিয়ে কোথা থেকে যেন ওই বুড়ি তার কচি ছেলে নিয়ে উদয় হলো, আমার বুকে আগুন জ্বালিয়ে দিয়ে। তুমি হয়তো এতক্ষণে বাসরে মগ্ন হয়ে গেছো। বিশেষ করে পাখি, আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে। মনে হচ্ছে তোমার ওই জুনিয়র বরকে ঠিক সেইভাবে মৃত্যু দেই যেভাবে তোমার বাবা মাকে দিয়েছিলাম। বাহ, এ তো দেখছি তোমার সাইকো প্রেমিকার জন্য বাবা মাকে খুন। ভাবা যায় কত ভালোবাসে তোমাকে। রিমি আবারও কাঁদতে বসলে আকাশ বলে, এ কি সিনিয়র বেবি, তুমি কান্না করছো কেন? আমি তো মজা করছিলাম। দেখো যা হবার তা তো হয়ে গিয়েছে। আমরা এখন চাইলেও আঙ্কেল আন্টিকে ফিরিয়ে নিয়ে আসতে পারবো না, কিন্তু আঙ্কেল আন্টির খুনিকে বের করে ঠিক শাস্তি দিতে পারবো। তুমি চিন্তা করো না সিনিয়র বেবি, আমি আছি তোমার সাথে। আর সানিয়ার সাথে আমারও অনেক বোঝাপড়া বাকি আছে। এখন ঝটপট চোখের পানি মুছে তাড়াতাড়ি খেয়ে নাও তো। তুমিও তো খাওনি, আর হাতের যা অবস্থা মনে হয় না হাত দিয়ে খেতে পারবে। হা করো, আমি খাইয়ে দেই। তাদের খাওয়া দাওয়া শেষ হলে আকাশের জরুরি একটা কল আসে, এসে বাইরে কথা বলতে চলে গেল। আর রিমি আকাশের আম্মুর রুমে গিয়ে অফিসের বিষয়ে আলোচনা করতে লাগলো। রাতে ঘুমাতে এসে রিমি দেখলো আকাশ সোফায় ঘুমানোর জন্য গোছাচ্ছে। বিয়ের পরের দিন থেকে রিমি আর আকাশ একই রুমে থাকলেও একই বিছানায় থাকে না। রিমি বিছানায় থাকে আর আকাশ সোফাতে। রিমি আকাশকে বলল, আকাশ তুমি বিছানায় শুয়ে পড়ো, আমি বরং সামিয়ার সাথে বা অন্য কোনো রুমে ঘুমিয়ে পড়বো। এত বড় একটা বিছানা থাকতে তুমি অন্য রুমে কেন যাবে সিনিয়র বেবি? তোমার চোখে ঘুমাতে কষ্ট হবে, এখন যা শীত পড়েছে। তুমি যদি চাও আমরা বেড শেয়ার করতেই পারি। আর ইউ শিওর? একদম শিওর। ফ্রিতে সার্কাস দেখতে হবে না তো? একদমই না, আজকে ট্রাউজার পরেছি, সো সার্কাস দেখানোর কোনো চান্সই নেই। ঠিক আছে তুমি শুয়ে পড়ো। আগামীকাল আমার অফিস খোলা, কিছু কাজ আছে, সেই দিনই তারপর শুয়ে পড়বো। ঠিক আছে, গুড নাইট সিনিয়র বেবি। এই দাঁড়িয়ে যাও। আবার কি হলো সিনিয়র বেবি? তুমি যে শুতে যাচ্ছ, মশারি কে টানাবে? এতদিন তো তুমি টানিয়েছো, তাহলে আজ প্রশ্ন উঠছে কেন? এতদিন আমি বিছানায় একা ছিলাম, তাই মশারি আমি টানিয়েছি। আজকের থেকে যেহেতু তুমিও থাকবে, তাই সপ্তাহে 4 দিন আমি মশারি টানাবো আর বাকি 3 দিন তুমি টানাবে। সো তাড়াতাড়ি মশারি টানিয়ে শুয়ে পড়ো। আর হ্যাঁ, তোমার মুখে যেন আর কখনো অন্য কোনো মেয়ের নাম না শুনি। বিয়ে হয়েছে, এখন নজর ঠিক করতে শিখো। আমি নজর ঠিক করবো আর তুমি ওই সাইকোর সাথে ইটিস পিটিস করবে, তাই তো? ইটিস পিটিস আবার কি? এটা বলে কি বোঝাতে চাইছো? ওই সাইকোকে তো আমি ঠিক খুঁজে বের করব। আমার থেকে বাবা মাকে কেড়ে নিয়েছে, এত সহজে ওকে আমি ছেড়ে দিব ভেবেছ? কখনো না। তারপর রিমি অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়ে আর আকাশ ঘুমিয়ে যায়। রিমি সবেমাত্র কয়েকটা ফাইল রেডি করেছে, হঠাৎ মেসেঞ্জারের টুং শব্দে ধ্যান ভেঙে গেল। সেই সাইকোর নাম্বার থেকে একটা মেসেজ আর একটা ছবি এসেছে। ছবিটা স্পষ্ট দেখা যাচ্ছে না। মেসেজে লেখা ছিল, টিয়া পাখি, খুব শীঘ্রই তোমাকে আমার জন্য আবারও লাল শাড়িতে পড়তে হবে। তোমার আর আমার মাঝে কোনো থার্ড পার্সনকে আমি অ্যালাউ করব না। তোমার ওই জুনিয়র বরেরও ঠিক এই ছবিটার মতো হাল করব। রিমির হাত পা কাঁপছে।
ফোনের স্ক্রিনে ছবিটা শো করার সাথে সাথে এক পলক ছবির দিকে তাকিয়ে রিমি এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে নিচে পড়ে গেল। আকাশের সবেমাত্র চোখ লেগে এসেছিল। হঠাৎ রিমির চিৎকারে তড়িঘড়ি করে উঠে দেখে রিমি মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছে। আকাশ কি করবে বুঝে উঠতে পারছে না। এত রাতে তার মাকে ডাকা ঠিক হবে না ভেবে নিজেই রিমির কাছে গেল। সিনিয়র বেবি, কি হলো তোমার? কিছুক্ষণ আগেও তো ভালো ছিলে, হঠাৎ কি হয়ে গেল? আকাশ পানি নিয়ে এসে রিমির মুখে ছিটিয়ে দিতে রিমির জ্ঞান ফিরল। সিনিয়র বেবি, ঠিক আছো তুমি? কি হয়েছিল তোমার? হঠাৎ করে জ্ঞান হারালে কেন? কাটা হাত সায়ান। কিসের কাটা হাত আর কোথায়? ওই সাইকো একটা কাটা হাতের ছবি পাঠিয়েছে। কার হাতের? ওই কাটা হাত আর কারণ নয়, বরং আমার আম্মুর অনামিকা আঙুলে যে আংটিটা দেখছো, এটাই আমার জমানো টাকা দিয়ে আম্মু আব্বুর বিবাহবার্ষিকীতে আম্মুকে গিফট করেছিলাম। আমার স্পষ্ট মনে আছে, আমরা যেদিন ট্যুরে যাওয়ার জন্য বের হয়েছিলাম তখন আম্মু এই আংটিটা পরেছিল। এরপর রিমি আর কিছু বলতে পারল না। বলার আগেই ওই সাইকোর নাম্বার থেকে কল আসলো। রিমি কলটা রিসিভ করতেই ফোনে অপর প্রান্ত থেকে চাপা একটা কণ্ঠস্বর ভেসে আসলো। হয়তো লোকটা ভয়েস চেঞ্জ করে কথা বলছে যাতে রিমি চিনতে না পারে। টিয়া পাখি, এতক্ষণ নিশ্চয়ই বুঝতে পারছো কাঁধা হাতটা তোমার শাশুড়ির, মানে তোমার আম্মুর। বিশ্বাস করো পাখি, আমি তোমার আব্বু আম্মুকে মারতে চাইনি, কিন্তু কি করতাম বলো? তাদেরকে বারবার বোঝানোর পরেও তারা বুঝতে চায়নি। তারা তো তোমাকে আমার হাতে তুলে দিতে চায়নি, তাই তো তাদের এই করুণ পরিস্থিতির শিকার হতে হলো। খুব শীঘ্রই তোমার ওই জুনিয়র বরেরও এমন অবস্থা হবে। তোমার আর আমার মাঝে যে আসবে তার ঠিক এই অবস্থা হবে। কে আপনি? কাপুরুষের মতো লুকিয়ে রয়েছেন কেন? সাহস থাকলে সামনে এসে চোখে চোখ রেখে কথা বলুন, আমিও আপনার সাহস দেখতে চাই। উপস পাখি, তোমার সেই রাগ যে ঠিক আগের মতো রয়ে গেছে। আসবো তো পাখি, খুব শীঘ্রই তোমার সামনে আসবো, তবে বিয়ের শেরওয়ানি মাথায় পাগড়ি পরে। কিন্তু তার আগে তোমার জুনিয়র বরকে তার নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিতে হবে তো। তোমার সেই চাওয়া কখনোই পূরণ হবে না। আকাশের গায়ে হাত তোলা তো দূরের কথা, ওর দিকে তাকিয়ে দেখো। ট্রাস্ট মি, আমি তোর চোখ তুলে নিয়ে লুডো খেলবো। আমি তো ভয় পেয়েছি পাখি, জুনিয়র বরের প্রতি এত ভালোবাসা। ও মাই গড, ট্রু লাভ। সিনিয়র বেবি, কি ব্যাপার বলো তো? আমাকে ভালো টালো বেসে ফেললে নাকি? আমাকে মারার কথা বলতেই এত হাইপার হয়ে গেলে যে। একটু শুতে দাও। সিনিয়র বেবি, কথা বলছো না কেন? শরীর খারাপ লাগছে? মমকে ডেকে দিব? আকাশ যেন মুহূর্তের মধ্যেই বুঝদার হয়ে গেল। রিমিকে নিজের বুকে টেনে নিয়ে মাথায় বিলি কেটে দিতে লাগলো। রিমিও বাচ্চাদের মতো আকাশের বুকে গুটিসুটি মেরে পড়ে রইল। নিজের থেকে 2 বছরের জুনিয়র ছেলের বুকেই তার পরম শান্তির জায়গা, একমাত্র আশ্রয়স্থল মনে হচ্ছে। অনেক দিন কেটে গেছে, কিন্তু যতবারই রিমি আকাশের সাথে স্বাভাবিক হতে যায় ততবারই আকাশকে হারানোর ভয় জেঁকে বসে। ওই সাইকোটাকে রিমি এই কয়দিন 1000বার চেষ্টা করেছে খোঁজার, কিন্তু ফলাফল শূন্য। খুবই চতুর একটা লোক ওই সাইকোটা। যে নাম্বার দিয়ে রিমিকে ফোন করে মেসেজ করে সেই সিম কার্ডটা রেজিস্ট্রেশন করা না, যার কারণে লোকেশনও ট্রেস করা যাচ্ছে না। তবুও রিমি আর আকাশ চেষ্টা করছে খুব শীঘ্রই সাইকোটার পর্ব শেষ করে তাদের অপূর্ণ ভালোবাসার পূর্ণতা দেওয়ার। রিমি অফিসে যাবে, যাওয়ার আগে রান্না বান্না করে সবার সাথে খেতে বসে। সবাই খাবার টেবিলে চুপচাপ বসে খাচ্ছিল। নীরবতা ভেঙে সামিয়া বলল, আপু একটা কথা বলবো? হ্যাঁ বল। আমি একজনকে ভালোবাসি আপু। হোয়াট? এইটুকু বয়সে লাভ? তো কে সেই ভাগ্যবান পুরুষ যে কিনা এতটুকু বয়সেই আমার ননদের মন কেড়ে নিল? তোমার অফিসের বস। পাগল হয়ে গেছো তুমি? স্যার আর তোমার বয়সের পার্থক্য জানো? ভালোবাসা কখনো বয়স থেকে হয় না আপু। ভাইয়া তো তোমার 2 বছরের জুনিয়র, কিন্তু আমি তোমার চোখে ভাইয়ের জন্য অনেক ভালোবাসা দেখেছি। আমার সাথে তোমার তুলনা করছো কেন সামিয়া? তাছাড়া আম্মু কখনো এই সম্পর্ক মেনে নেবে না। আমি তো তোমার কাছে এতদিন কিছু চাইনি। প্লিজ আপু, আমার এই চাওয়াটুকু তুমি পূরণ করো। ঠিক আছে, দেখছি আমি কি করা যায়। সামিয়া খুশিতে রিমিকে চুমু খেয়ে বলল, আই লাভ ইউ আপু। লাভ ইউ টু। রিমি রান্নার পর্ব শেষ করে সকাল সকাল নাস্তা সেরে স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে। এমন সময় আকাশ এসে রিমিকে পিছন থেকে জড়িয়ে ধরে। ব্যাপারটা রিমি এনজয় করলেও আকাশকে বুঝতে না দিয়ে গরম চোখে তাকালো। আকাশ,
কি শুরু করেছো? দেখেছো তো রেডি হচ্ছি। ইদানিং তোমার খুব সাহস বেড়েছে, তাই না? আমি যে তোমার সিনিয়র, এটা কি ভুলে গিয়েছো? সিনিয়র হও বা জুনিয়র হও, তুমি আমার বিয়ে করা বউ। আমার অধিকার আছে তোমাকে জড়িয়ে ধরার। আমি আমার বউকে জড়িয়ে ধরেছি, অন্য কাউকে তো জড়িয়ে ধরিনি। ও আচ্ছা। কি আর করবো বলো, ঘরে এত সুন্দরী বউ দেখলে শুধু আদর করতে মন চায়। অবশ্য তুমি যদি চাও অন্য মেয়েকে পটিয়ে তার সাথে। আকাশ আর বাকি কথাটুকু সম্পূর্ণ করতে পারল না। তার আগেই রিমি আকাশের গাল চেপে পড়ল। আর একবার যদি তোমার মুখে অন্য মেয়ের নাম শুনেছি, তোমার ঠ্যাং ভেঙে রুমে বসিয়ে রাখবো বলে দিলাম। তাহলে ভালোবাসি কথাটা বলে দাও। সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। তাহলে কি ধরে নিব তুমি আমাকে ভালোবাসো সিনিয়র বেবি? রিমি আকাশকে আর কোনো উত্তর না দিয়ে রুমে চলে গেল। রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেল। আজকে অফিসে দুটো গুরুত্বপূর্ণ মিটিং ছিল। ডিউটি শেষ করে অনেক ক্লান্ত থাকায় ক্যান্টিনে চলে গেল। কিন্তু রিমি ক্যান্টিনে গিয়ে এতদিন পরে আবার সানিয়া দেখা পাবে ভাবিনি। আর আশ্চর্য করার বিষয় হলো সানিয়ার সাথে একটা হুডি পরা লোক রয়েছে। এখন তো খুব একটা শীত নেই, সারাক্ষণ হুডি পরে চোখ মুখ ঢেকে রাখার মতো শীত এখনো আসেনি। তাহলে কি এই হুডি পরা লোকটা কোনোভাবে নিজেকে আড়াল করতে চাইছে? এই লোকটাই সেই সাইকো নয় তো, যাকে আমি দীর্ঘ 2 মাস ধরে খুঁজে চলেছি? কে হতে পারে এই সাইকো লোকটা? ক্যান্টিনে সানিয়ার সাথে ওই হুডি পরা লোকটাই সেই সাইকো লোকটা। পরে রিমি দুজনের মধ্যে কথা কাটাকাটি দেখে রিমি সন্দেহ কারো হয়। রিমি আরেকটু এগিয়ে গিয়ে শুনতে পেল সানিয়া ওই হুডি পরা লোকটাকে বলছে, আসলে তুমি কখনোই আমাকে ভালোবাসোনি। দিনের পর দিন আমাকে ব্যবহার করে এসেছো। শুধুমাত্র তোমার কথায় আমি সেদিন আকাশের ঘোলের মধ্যে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে ওকে জোর করে খাইয়েছিলাম। ওর গাড়িতে অ্যাক্সিডেন্ট না হওয়ার পরেও দিনের পর দিন ওকে ব্ল্যাকমেল করে ওর থেকে হাজার হাজার টাকা নিয়ে তোমাকে দিয়েছি। তো দেখো, আমার বিয়ে হয়েছে তো কি হয়েছে? তুমি বললে আমি এখনই রিয়ানকে ডিভোর্স দিয়ে দেবো, তারপর আমরা দুইজন নতুন করে সংসার শুরু করব। পাগল হয়ে গেছো তুমি? তুমি ভেবেছো আমি এত কিছু করেছি তোমাকে বিয়ে করার জন্য? নো ডিয়ার, আমার কাছে তুমি শুধুমাত্র একটা দাবার গুটি ছিলে আমার ভালোবাসার কাছে পৌঁছানোর জন্য। এখন শুধু ওই জুনিয়রকে শেষ করতে পারলেই আমার রাস্তা ক্লিয়ার। আমি থাকতে কখনোই তোমার চাওয়া পূরণ হবে না। তুমি কি ভেবেছো এই সানিয়ার সাথে ছলনা করে পার হয়ে যাবে? তুমি আমার না মানে আর কারোরই না। কি করবে তুমি? তুমি এতদিন যে অপকর্ম করেছো, রিমির বাবা মাকে মেরেছো, এর সব প্রমাণ আমার কাছে আছে। আমি এখনই সেসব প্রমাণ পুলিশের হাতে তুলে দিব। আপনাদের আর কষ্ট করে পুলিশের কাছে যেতে হবে না ম্যাডাম, আমরা নিজেই আপনাদেরকে নিতে চলে এসেছি। পুলিশ দেখে সানিয়া আর ওই হুডি পরা লোকটা চমকে উঠে বলল, আপনারা এখানে? জি, আমরা এতক্ষণ আপনাদের সমস্ত কথা আমরা শুনেছি, তাই আলাদা করে কোনো প্রমাণের প্রয়োজন নেই। এবার চলুন আপনাদের শ্বশুর বাড়ি। পুলিশ সানিয়া আর ওই সাইকোকে ধরে নিয়ে যাবে সেই মুহূর্তে রিমি বলে উঠল, দাঁড়ান অফিসার, আমিও দেখতে চাই কে আমার সাইকো প্রেমিক, যে কিনা আমার জন্য আমার বাবা মাকে খুন পর্যন্ত করতে দ্বিধাবোধ করেনি। আপনি কে? আমি রিমি, আমি আপনাদের ইনফর্ম করেছিলাম এখানে আসার জন্য। ঠিক আছে ম্যাডাম, আপনাকে অনেক ধন্যবাদ, বিশেষ করে ভিডিও ক্লিপটা আমাদের দেওয়ার জন্য। ইটস ওকে, আপনারা বরং আমার একতরফা সাইকো প্রেমিকের হুডিটা একটু তুলে দিন, আমার অনেক দিনের ইচ্ছা তাকে দেখার। তারপর একজন পুলিশ অফিসার ওই সাইকোটার হুডি সরাতেই পরিচিত একটা মুখ দেখে থমকে গেল রিমি। লোকটা আর কেউ নয় বরং তার অফিসের স্যার। স্যার আপনি? হ্যাঁ রিমি, আমি। বিশেষ করে রিমি, আমি যা করেছি তোমাকে পাওয়ার জন্য করেছি, অন্য কোনো স্বার্থ ছিল না আমার। এখন আমি বুঝতে পারছি আপনি কেন আমার বিয়েতে উপস্থিত ছিলেন না, কেন সেদিন বলেছিলেন চোখের সামনে নিজের ভালোবাসার মানুষকে অন্যের হতে দেওয়ার সাহস আমার ছিল না। ছি, আমার তো ভাবতেই ঘৃণা লাগছে একটা মানুষ কিভাবে এতটা নিচে নামতে পারে। আপনাকে আমি বিশ্বাস করেছিলাম আর আপনি এইভাবে আমার বিশ্বাসের প্রতিদান দিলেন। আমাকে মাফ করে দাও রিমি। অফিসার, এক্ষুনি আমার সামনে থেকে এই দুইজনকে নিয়ে যান, না হলে আমি এদেরকে খুন করে বসবো। সানিয়া এসে রিমির পা জড়িয়ে ধরল। সানিয়া, কি করছো? পা ছাড়ো বলছি, না হলে কিন্তু আমি তোমাকে লাথি দিয়ে ফেলে দিব। তোমার যা ইচ্ছে করো, তবু আমাকে
পুলিশে দিও না প্লিজ। আমি যা করেছি তোমার স্যারের কথা অনুযায়ী করেছি। ক্যারিয়ার গড়ার আগেই তুমি ভেঙে দিও না। তোমার এই ন্যাকা কান্নায় আমাকে তুমি ভোলাতে পারবে না। যাও, তোমার যোগ্য স্থানে চলে যাও। রিমি প্রেগনেন্ট, তাই রান্নাঘরে এখন আর যায় না। টুকটাক ঘর গোছগাছ এর কাজ করছিল, তখনই আকাশ এসে জড়িয়ে ধরে পিছন থেকে। আশ্চর্য, তুমি আমার বিয়ে করা বউ। জড়িয়ে ধরেছি, চুমু দিয়েছে, এতে লজ্জা পাওয়ার কি আছে? বউ তো আদর সোহাগ করার জন্যই, তাই না? তাই বলে যেখানে সেখানে তোমার আদর সোহাগের ডালা খুলে বসবে? আর এখন থেকে তুমি অফিসেও যেতে পারবে না। আই মিন চাকরিটা করছো না তুমি। বাসা থেকে স্কুলে জার্নি করে যাওয়া, তুমি অসুস্থ হয়ে পড়বে। কষ্টের ফল হিসেবে বেতন তো পাই। তোমার জুনিয়র বর যথেষ্ট টাকা ইনকাম করে, তার ইনকামের টাকা দিয়ে তোমার মতো 4টা বউয়ের ভরণ পোষণ চালাতে পারবে। তাই তোমার চাকরির কোনো প্রয়োজন নেই। কাল থেকে তুমি অফিস যাচ্ছ না, এটাই ফাইনাল। তুমি বাচ্চাদের মতো করছো কেন? সবে মাত্র কনসিভ হয়েছে, এখনই আমি বাবু সেজে রুমে বসে থাকবো? মনে হচ্ছে পৃথিবীতে এই প্রথম আমি মা হতে চলেছি। আর কোনো মেয়ে মা হয়নি। সিনিয়র বেবি, তুমি নিজেও জানো না আজকে আমি কতটা খুশি হয়েছি। পৃথিবীতে একটা ছেলের সব থেকে সুন্দর অনুভূতি কি জানো? তার প্রথমবারের মতো বাবা হওয়ার সংবাদ শোনা। প্রথমবার বাবা হওয়ার অনুভূতি পৃথিবীর সমস্ত অনুভূতিকে হার মানায়। এই অনুভূতি এতটাই আনন্দের যা শুধুমাত্র হৃদয় দিয়ে অনুভব করা যায়। আমার অনুভূতি তোমাকে বলে বোঝাতে পারবো না সিনিয়র বেবি, কিন্তু আমার খুবই টেনশন হচ্ছে তোমাকে নিয়ে। কেন? তোমার শরীরের যে অবস্থা, বেবি ক্যারি করতে পারবে তো? আমি চাই না আমাকে বাবা হওয়ার আনন্দ দিতে গিয়ে তোমার কোনো ক্ষতি হোক, তাই তো সাবধানে থাকতে হবে। তখনই রুমে আকাশের মা আসে আর তাকে বলে, শায়ান একটু বাইরে যাও তো, কুয়াশার সাথে আমার কিছু কথা আছে। আশ্চর্য, আমার বউ, আমার বাচ্চা, আর আমাকে তাড়িয়ে দিচ্ছ আম্মু? এটা কিন্তু আমার সাথে ঘোর অন্যায় করা হচ্ছে। তুমি যাবি এইখান থেকে? যাচ্ছি তো। আকাশ চলে যেতেই আকাশের আম্মু এসে রিমি 2 হাতে 2টা বালা পরিয়ে দিয়ে বলল, আমি বিয়ের পরে তোকে বলেছিলাম আমার অবুঝ ছেলেটাকে একটু বোঝদার বানাতে পারলে তোকে কিছু গিফট করব। আজ তুই এত ভালো একটা খুশির সংবাদ দিলি, তাই আজ তোর জিনিস তোকে দিয়ে দিলাম। জানিস তো মা, তোর বাবাও অনেক খুশি হয়েছে। সে তো দাদু হওয়ার সংবাদ শুনেই বাজার করতে চলে গিয়েছে। আজকে নাকি তোকে নিজের হাতে রান্না করে খাওয়াবে। সত্যি আঙ্কেল আমাকে মেনে নিয়েছে? হ্যাঁ, কিছুদিন পরে নাতি নাতনি আসবে, তার দল ভারী হবে, সেই আশাতেই মেনে নিয়েছে। একে রিমি, কান্না করছিস কেন? এ তো সুখের কান্না। পাগলি মেয়ে, এত কান্না করার কি আছে? আমি বলেছিলাম না, দেখিস একদিন সব ঠিক হয়ে যাবে। এখন একটু রেস্ট কর, আসছি আমি। ঠিক আছে আম্মু। আজকে রিমি ডেলিভারি ডেথ। অপারেশন রুমে ঢোকার আগে রিমি আকাশকে বলে, মেয়ে বাচ্চা হলে তো তুমি বাবুকেই ভালোবাসবে, আমাকে আর ভালোবাসবে না আকাশ। কে বলেছে সিনিয়র বেবি তোমার প্রতি আমার ভালোবাসা কখনো কমবে না?